তো এর আগের দিন আমরা এই সমস্ত জায়গাগুলো পড়েছিলাম, ঠিক আছে? জিডিপি, জিএনপি এই সমস্ত কিছুর মধ্যে রিলেশন এবং চারটে টপিক টোটাল হয়, সেই জায়গা আমরা ফলো তুমি তুমি না বন্ধ করে দাও। আমি জাস্ট ওই জায়গাগুলো একটু কুই তোমাদেরকে বলে আমরা পর টপিকটাই ধরি। তো যারা আগের দিন ক্লাস ছিলে, জাস্ট আমি চারটে কোশ্চেন দিয়ে এসেছি, তোমরা সেই কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তার মানে আমি বুঝবো ওই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। এবং যদি কোনো ডাউট থাকে তাহলে সেই জায়গাটা আমরা আরেকবার এক্সপ্লেন। সাপোজ ধরো আমি যদি এরকম কোশ্চেন দেয়, জিডিপি মাইনাস নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড, এইটা আমি কি বলবো? চারটে অপশন থাকলো, জিএনপি, এনপি, এনডিপি, আর ধরো 4 নম্বর থাকলো জিডিপি। কোনটা হবে উত্তর? একটু চ্যাট বক্সে জানিয়ে। জিডিপি মাইনাস নেট ইনকাম ফ্রম রোড কোনটা হবে? বা আনমিউট করেও বলতে পারো এটাই। কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ? যে বলো জিএপি, আগেও সাধারণ বলো জিএপি, জিএনপি। জি, ঠিক আছে, তাহলে একদম সবসময় মনে রাখবে একটা বেসিক ফান্ডামেন্টাল জায়গা, যে ডোমেস্টিক, প্রত্যেকটা যদি ফুল ফর্ম দেখি, যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যখনই নেট ইনকাম ফ্রম রোডটা বাদ যাবে, তখন ডোমেস্টিক ওয়ার্ডটা শুধু চেঞ্জ হয়। মানে প্রথম জি ছিল জি থাকবে, ফার্স্টে পি ছিল ই থাকবে। নেট ইনকাম ফ্রম রোড বাদ যাওয়া মানে শুধু মাঝখানে ডিটা এ হয়ে যায়, আর কিছুই নয়, শুধু মাঝখানের ডিটা এ হয়ে যায়। তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড দিলে আমরা পেয়ে যাবো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। নেক্সট কোশ্চেন আমি জিজ্ঞেস করবো, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু, ভেরি গুড, তোমরা অনেকে বলেছো যে এন, কি করে আমরা বুঝি? যখন ডেপ্রিসিয়েশন বাদ যাবে তখন শুধু মনে রাখবে প্রথমে গ্রস যে ওয়ার্ডটা আছে, জিএপি ফুল ফর্ম গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যে ডেপ্রিসিয়েশন বাদ যাওয়া মানে আমার কোনো চেঞ্জ হবে না, শুধু প্রথমে যে ডি ছিল ফার্স্টে সেই ডিটা হয়ে যাবে এন, এন এন পি, গ্রসটা হয়ে যাবে নেট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, সেখান থেকে যদি ডেপ্রিসিয়েশন বাদ তাহলে হয়ে যাবে নেট ন্যাশনাল প্রোডাক্ট। এই অবধি কিন্তু আমরা আগের দিনের ক্লাস পড়েছি, আমি আর রিপিট করবো না, বিকজ ইটস এ রেকর্ডেড ক্লাস। তো তোমরা যে আগের দিনের ক্লাস জয় করতে পারোনি, অলরেডি রেকর্ডিং আছে, আমি গ্রুপেও দেয়া আছে, যদি কারো না থাকে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করো, তোমাদেরকে আরেকবার রেকর্ডিংটা দিয়ে দেবো। আগের ক্লাসে আমরা কিন্তু এই সমস্ত টপিক গুলো পেয়েছিলাম, ঠিক আছে? কি করে জিডিপি ক্যালকুলেট করা হয়, কোন নমিনাল জিডি, কোনটা রিয়াল জিডি, সমস্ত যেগুলো কিন্তু আমরা আগের ক্লাসে পড়েছি। আজকে আমরা এই চারটে যে রূপভেদ ন্যাশনাল ইনকামে, জিডিপি, জিএনপি, এনএনপি, এনপি, এই চারটে জায়গা নিয়ে আমি আর আলোচনা করব না। জিডিপি বিভিন্ন প্রকারভেদ, জিডিপি ডিফলেটারি, তারপর হচ্ছে যে আমার কস্ট যে কনসেপ্ট আছে, প্রাইস যে কনসেপ্ট আছে, আমরা কিন্তু সেই জায়গাটায় ফিক্স করে, ওকে? তো এই জায়গাটা একটু অল্প রিক্যাপ করছি, কস্ট প্রাইসের জায়গাটা, যাতে তাদের কারো যদি কোনো রকম ডাউট থাকে সেটা যাতে ক্লিয়ার হয়ে যায়। তো এর আগের দিন আমরা বেস প্রাইস আর কারেন্ট প্রাইসের মধ্যে সম্পর্কটা পড়েছি, ঠিক আছে? বেস প্রাইস কাকে বলে আর কারেন্ট প্রাইস, কারেন্ট প্রাইস
তো কেউ কি আমাকে বলতে পারবে এই দুটোর মধ্যে কি পার্থক্য? জাস্ট আমরা একটু প্রথম যে ইন্টারাকশন শেষে স্যার বেস ইয়ার এর যে প্রাইসটা থাকে ওটা বেস প্রাইস, আর কারেন্ট ইয়ার হচ্ছে যে প্রেজেন্ট ইকোনমিক ইয়ারে যে প্রাইসটা আছে। একদম ভেরি গুড স্যার। যে বেস ইয়ার জিনিসটা কি? একটু অন্য করে একটু বলা দিই, সারা 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 একটু করে দিই। বাট বেস ইয়ার স্যার বেস ইয়ার মানে এই যেই ইয়ারটাতে মানে পার্টিকুলারলি ইকোনমিক ইয়ারটাতে ওই কমোডিটি গুলোর দাম মোটামুটি একটা সার্টেন লেভেল পর্যন্ত ওঠানামা করেছে, কিন্তু খুব বেশি মানে ফ্লাকচুয়েট করেনি, সেইটাকেই বেস ইয়ার ধরা হয়। আমরা ইকোনমিতে পার্টিকুলার কোন একটা ইয়ার বেস ইয়ার ধরে নিই, ঠিক আছে? কোন একটা ইয়ারে আমরা যে যে একটা ইয়ার এখানে খুব বেশি ফ্লাকচুয়েশন নেই, যেখানে খুব বেশি ইকোনমিক টার্মোইল নেই, এমন একটা ইয়ারকে আমরা বেস ইয়ার দিই। বেস ইয়ার আমরা কেন দিই এটা একটু এক্সপ্লেন করাবো। কারণ তুমি বললে যে অন্য যে একটা ছিল রজু বা সুর বা যে কেউ, মানে বেস ইয়ারটা আমাদের কেন দরকার হয়? হোয়াই বেস ইয়ার ইজ রিকোয়ার্ড? শোনা যাচ্ছে মানে তো স্যার কথা? বেস ইয়ারটাকে একটা বেস ধরা হয়, না হলে স্যার মানে কম্প্যারিজনে স্যার অসুবিধা হবে। আর বেস ইয়ারের দামটা মানে ওর প্রাইসটা তো মোটামুটি একই রকম থাকে, ফলে ওটাকে স্ট্যান্ডার্ড ধরে ওটা বেড়েছে না কমেছে ওটা দেখা হয় স্যার। তাহলে আমরা একটা বেসের কনসেপ্টটা দেখছি কেন দরকার হচ্ছে, আমরা আগের দিন আলোচনা করছি যে ধরো আমরা যদি ইন্ডিয়ার রিয়েল জিডিপি জিডিপিটা মাপি। বার করার ক্ষেত্রে বেস ইয়ার প্রয়োজন। হ্যাঁ বলো তো। স্যার বলছি রিয়েল জিডিপিটা বার করার ক্ষেত্রে বেস ইয়ার প্রয়োজন হয়, এবার মানে রিয়েল বেস জিডিপি বার ইয়ারের উপরে করে, ভিত্তি করে তার পরের বছরগুলোতে জিডিপি কি হচ্ছে সেটা দেখার জন্য। কিন্তু রিয়েল জিডিপিটা বার দরকার হচ্ছে, নমিনাল জিডিপিতে আমাদের কি প্রবলেম হচ্ছিল সেই জায়গাটা যে আমরা একটু দেখি। যে ধরো ইন্ডিয়ার 10টা ট্রাক্টর উৎপন্ন হয়, 10টা ট্রাক্টর উৎপন্ন হয়, একটা ট্রাক্টরের দাম ধরো 10 লাখ করে। আমরা আমাদের জিডিপি দেখতে পাচ্ছি 1 কারোর। সাপোজ ধরো 2024 আজকের দিনে দাঁড়িয়ে 2025 এ দেখা গেল কোন এক সিনারিওর জন্য ট্রাক্টরের দাম খুব বেড়ে গেল। হয়তো স্টিলের দাম বেড়ে গেছে বা টায়ার দাম বেড়ে গেছে, চায়না অ্যালুমিনিয়াম সাপ্লাই করছে না, বিভিন্ন কারণে ট্রাক্টরের দামটা আগে 10 লাখ থেকে 20 লাখ হয়ে 2025-এ ধরো আমাদের 10টার জায়গায় 7টা ট্রাক্টর উৎপন্ন হলো। তাই আমরা জিডিপি দেখতে পাবো 1 কারোর 50 লাখ। তো অনেকের এটা মনে হতে পারে যে বাহ, ইন্ডিয়া খুব ভালো গ্রো করছে, ইন্ডিয়ার জিডিপি 1 কোটি থেকে 1,40,00,000-এ চলে গেল, 40% গ্রোথ আমরা পেলাম। বাট এটা কিন্তু কারেক্ট কনসেপ্ট নয়। 40% গ্রোথ যে আমরা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে আমাদের প্রোডাকশন হয়ে গেছে। আগে আমাদের 10 ট্রাক্টর উৎপন্ন হতো, এখন আমাদের সে জায়গায় মাত্র 7খানা ট্রাক্টর উৎপন্ন হচ্ছে। তাহলে আমাদের যে 40% গ্রোথ দেখাচ্ছে, এটা কিন্তু ইকোনমিক যে রিয়েল পিকচার অফ ইকোনমি, এটা কিন্তু গ্রেড হচ্ছে না। দ্যাটস দ্য প্রবলেম উইথ নোমিনাল জিডিপি। নোমিনাল জিডিপির আর একটা নাম হচ্ছে জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস। নোমিনাল জিডিপির আর একটা নাম হচ্ছে জিডিপি কারেন্ট প্রাইস। জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস। কেন কারেন্ট প্রাইস? কারণ ওই পার্টিকুলার বছরে কত দাম চলছে সেটা ধরে আমরা জিডিপিটা প্রকাশ করি। এই পার্টিকুলার ইয়ারে যেমন 2024-এ কত দাম চলছে 10 লাখ, 2025-এ কত দাম চলছে 20 লাখ। ওই পার্টিকুলার ইয়ারে কত দাম চলছে সেই অনুযায়ী জিডিপিটা ক্যালকুলেট করা হয় বলে তাকে বলা হয় জিডিপি কারেন্ট প্রাইস বা নমিনাল জিডিপি। বাট আমরা দেখলাম এর ফলে জিডিপি রিয়াল পিকচার আমাদের মুখে আসছে না, ইকোনমির রিয়াল পিকচারকে আসছে না। আমাদের 10টা জায়গায় 7টা টাকার উৎপন্ন হচ্ছে, কিন্তু তা আমাদের জিডিপি গ্রো দেখিয়ে দিচ্ছে টু ডু দ্য ইনফ্লেশন। তো এই সিনারিওটাকে আটকানোর জন্যই আমরা রিয়েল জিডিপি কনসেপ্ট নিয়ে এসেছি। রিয়েল জিডিপি কনসেপ্ট কি বলা হচ্ছে যে আমরা কোন একটা বেসি ইয়ার ধরবো, পুরো কোন একটা বেসি ইয়ার ধরবো এবং সেই বেসি ইয়ারের কনসেপ্টে আমরা দামগুলো দেখবো। সাপোজ ধরো আমাদের বেসি ইয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে ধরা হলো 2017-18 সাল। তো আমাদের 2017-18 সালে ট্রাক্টরের দাম কত ছিল এই উদাহরণের জন্য? ট্রাক্টরের দাম ছিল 5 লাখ। তাহলে আমরা বেসি ইয়ার দাম নেই, প্রাইস উইল বি অফ বেস ইয়ার, price will be of base year, but quantity will be of current year। কারেন্ট, এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট কথা। আমরা প্রাইসটা ও বেস ইয়ারের কোয়ান্টিটিটা নিব কারেন্ট দিয়ে জিবি ক্যালকুলেট।
কিরকম? আমরা যদি এবার 2024 জিডিপিটা ক্যালকুলেট করতে নিই, আমাদের 2024 টাকা ছিল 10টা, তাহলে আমরা কোয়ান্টিটিটা ভালো করে কোয়ান্টিটিটা নেব। এখন আমরা রিয়েল জিডিপি ক্যালকুলেট করছি, রিয়াল জিডিপি অফ 2024, আমরা কোয়ান্টিটিটা নেব 2024, 2024 এখানে টাকাটা রয়েছে 10, কিন্তু দামটা নেব আমরা বেসিয়ার, বেসিয়ারের দাম নেব। বেসিয়ার দাম কত ছিল? আমরা দেখি বেসিয়ার দাম ছিল ট্রাক্টরের 5,000 টাকা, 10 ইন্টু 5, তাহলে আমার রিয়াল জিডিপি হয়ে গেল 50 ছিল। সিমিলার 2025-এ আমার ট্রাক্টরের কোয়ান্টিটি দেখো 7টা, 2025 আমার ট্রাক্টর তৈরি হয়েছিল 7, তাহলে আমি কোয়ান্টিটি নেবো 2025, কিন্তু প্রাইস হলো বেশি, বেশি আমার কত 8, তাহলে হয়ে গেল 35,00,000। এইগুলো হয়ে গেল রিয়াল জিডিপি। 2024-এ রিয়াল জিডিপি হচ্ছে 50,00,000, 2025-এ রিয়াল জিডিপি হচ্ছে 35,00,000। কিন্তু নমিনাল জিডিপি কত ছিল দেখো, 2024-এর নমিনাল জিডিপি ছিল 1 কোটি, 2025-এর নমিনাল জিডিপি ছিল 1,40,00,000। রিয়াল জিডিপিটা দেখো আমাদের ইকোনমির প্রকৃত চিত্র তুলে ধরছে। আমরা দেখতে পাচ্ছি জিনিসপত্রের দাম 50 লাখ টাকা থেকে আমাদের যে জিডিপি গ্রোথ, সেটা 50 লাখ টাকা থেকে 35-কে নেমে চলে এসেছে। মানে আমাদের জিডিপি গ্রোথ হয়নি, জিডিপি ফল করছে। কি করে প্রকৃত চিত্র তুলে ধরছে? আমরা দেখি প্রোডাকশন ফল করেছে, প্রোডাকশন করেছে অথচ জিডিপি বেড়ে গেছে। এই চিত্রটা কিন্তু আমাদের নমিনাল জিডিপি দেখাচ্ছিল। এই দেখো প্রোডাকশন ফল করছে, 10 থেকে 7 হয়েছে, কিন্তু জিডিপি বেড়ে গেছে। নমিনাল জিডিপি আমাদের এই চিত্রটা দেখাচ্ছে, ইট ইজ নট এ রিয়েল পিকচার, রিয়াল জিডিপি কিন্তু আমাদের রিয়াল পিকচারটা তুলে দিচ্ছে। প্রোডাকশন যখন হয়ে গেছে, আমার জিডিপিও হয়ে গেছে। তাই রিয়াল জিডিপি একটানা হচ্ছে জিডিপি এট বেস প্রাইস, জিডিপি এট বেস প্রাইস, এবং এই দুটো অনুপাতকে বলা হয় জিডিপি ডিফলেটার। জিডিপি ডিফলেটার, জিডিপি ডিফলেটার মানে কি? নমিনাল জিডিপি বাই রিয়াল জিডিপি, নমিনাল জিডিপি বাই রিয়াল জিডিপি। তাহলে আমরা যদি 2024-এ জিডিপি ডিফলেটার কত দেখি, তাহলে আমাকে দেখতে হবে কি 2024-এর নমিনাল জিডিপি কত। যখন আমরা হিসাব করেছিলাম 2024-এর নমিনাল জিডিপি কিন্তু বেরিয়েছে 1 crore, 10 টাকা 10 লাখ করে দাও 1 crore। আর 2024-এর রিয়াল জিডিপি কিন্তু আমাদের বেরিয়েছিল হচ্ছে 50 লাখ। এই 2024-এর রিয়াল জিডিপি আমাদের ছিল হচ্ছে 50 লাখ। তাহলে জিডিপি ডিফলেটার কত হবে? নমিনাল জিডিপি 1 crore, রিয়াল জিডিপি 50 লাখ, মানে 2। এইটার মাধ্যমে আমরা কি বুঝবো? এর মাধ্যমে আমরা বুঝবো জিনিসপত্রের দাম দ্বিগুণ বেড়ে গেছে। তুমি যদি দেখো দেশীয় দাম ছিল 5 লাখ টাকা করে ট্রেনে, আর 2024-এ ট্রাক্টরের দাম হচ্ছে 10 লাখ টাকা করে, মানে দ্বিগুণ দাম বেড়ে গেছে, 2 টাইমস, which is reflecting by জিডিপি ডিফলেশন। তো জিডিপি ডিফলেশন কিন্তু আমাদের জিনিসপত্রের দাম কতটা বেড়েছে তার একটা সূচক দেয়। এই কারণে জিডিপি ডিফলেশনকে বলা হয় টুল মেজার ইনফ্লেশন, টুল মেজার ইনফ্লেশন, মেজার ইনফ্লেশন। তো জিডিপি ডিফলেশনের সাথে কিন্তু আমরা ইনফ্লেশনটা পরিমাপ করতে পারি, ইনফ্লেশনটা পরিমাপ করতে পারি। ইভেন জিডিপি ইন্ডিকেটর ইজ বেস্ট টুল, ইট ইজ আ বেস্ট টুল, বেস্ট টুল, সবথেকে ভালো টুল টু মেজার ইনফ্লেশন। এইটুকু জায়গা আমি একবার রিক্যাপ করলাম, কারণ এই জায়গাটা প্রচুর ইম্পর্টেন্ট একটা জায়গা। যে কোনো পরীক্ষা কিন্তু এই জায়গা থেকে প্রচুর করা হয়, যে কোনো পরীক্ষা এই জায়গা থেকে প্রচুর কোশ্চেন করা হয়। এটা ক্লিয়ার হলো কি? এই যে কারো কোনো স্পেসে যারা যারা ছিলেন হয়তো জায়গাটা কিন্তু একটু ক্লিয়ার করে নিতে হবে। টোটালে রিক্যাপ করি না, কারণ যারা ছিল তাদের এটা রিভিউ দিতে হবে। তোমরা যারা ছিলে না একবার রেকর্ডিং দেখে নেবে। আর এই জায়গাটা কিন্তু প্রথম ভাড়ার জায়গা, এটা কিন্তু ব্যাপারে জেনে নিতে হবে। জিডিপি ডিফলেটটা কি, নমিনাল জিডিপি কাকে বলে, রিয়েল জিডিপি কাকে বলে, এইগুলো ক্লিয়ার হলে পাওয়া যাবে। Next জিনিসটা ক্লিয়ার। যা বুঝতে বা এটা আমরা চ্যাট বক্সে জানিয়ে দেবো। ঠিক আছে, চ্যাট বক্সে আমরা জানিয়ে দেবো, এখান থেকে ল্যাপটপটা চার্জ হচ্ছে।
এইটুকু তাহলে আমাদের clear হলো। এবারে আমরা সেটা একদমই নতুন, যেটা আগে আজকে পড়াইনি, এই জায়গাগুলোতে চলে যাচ্ছি। এটা সবার জন্যই গুড। তো সবাই মন দিয়ে বোঝার চেষ্টা করবে। কোনো রকম যদি ডাউট লাগে বা কোনো জায়গায় যদি মনে হয় ক্লিয়ারিটি ইচ্ছা, অবশ্যই আমি দিই। আজকে আমরা যে জায়গাটা পড়বো সেটা হচ্ছে কস্ট কনসেপ্ট। কস্ট কনসেপ্ট আগে আমরা প্রাইস কনসেপ্ট শিখেছি। জিডিপি কে আমরা নমিনাল জিডিপি, রিয়াল জিডিপি। নমিনাল জিডিপির একটা নাম হচ্ছে যে জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস, আর রিয়াল জিডিপির একটা নাম হচ্ছে জিডিপি অ্যাট বেস প্রাইস। তো এই প্রাইস কনসেপ্ট শিখেছি, আজকে আমরা শিখবো কস্ট কনসেপ্ট। কস্ট কনসেপ্টটাকে দুভাগ ভাগ করা হয়, একটা হচ্ছে মার্কেট কস্ট আর একটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। আর একটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। খুব ভালো করে বুঝবো। ধরো আমরা যখন জিডিপি ক্যালকুলেট করছি, সাপোজ আমরা দেখলাম ইন্ডিয়াতে 10টা ট্রাক্টর পাবো। আমি বললাম এক একটা ট্রাক্টরের দাম 10 লাখ টাকা। না কোশ্চেন হতে পারে এই দামটা কোথায়? দাম কোথায় বলতে আমার প্রোডাকশনের কিন্তু বিভিন্ন স্টেজ থাকে। এইটা তো মাহিন্দ্রা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি থেকে একটা ট্রাক্টর বেরোচ্ছে, আধার একটা এন্ড কনজিউমার, আমি একটা ট্রাক্টর কিনছি। তাহলে 10 লাখ টাকার দামটা কোথায়? মাহিন্দ্রার জাস্ট ফ্যাক্টরি থেকে যখন ট্রাক্টরটা বেরোচ্ছে তখন 10 লাখ টাকা, না আমি যখন কিনছি তখন 10 লাখ টাকা? তাহলে দাম দুটো জায়গায় দেওয়া। এক, মার্কেটে জিনিসটা যে টাকায় বিক্রি হচ্ছে বা কনজিউমার যে টাকায় জিনিসটা কিনছে, এটা এক ধরনের দাম। আবার জাস্ট ফ্যাক্টরি থেকে যখন জিনিসটা বেরোচ্ছে সেটা এক ধরনের দাম। এইটার উপর ভিত্তি করেই দুই ধরনের কস্ট কনসেপ্ট এসেছে, একটা ফ্যাক্টর কস্ট, আরেকটি হচ্ছে মার্কেট কস্ট। ফ্যাক্টর কস্ট বলতে আমরা বোঝাই যে ফ্যাক্টরি থেকে যে দামটা আছে, এই যে 10 লাখ দামটা আছে, যদি আমরা ধরে নিই মাহিন্দ্রার ফ্যাক্টরি থেকে যখন ট্রাক্টরটা বেরোচ্ছে তখন এর দাম 10 লাখ, তাহলে এই 10 লাখ টাকাটা কিন্তু হয়ে যাবে ফ্যাক্টর কস্ট। তাহলে এই 10 লাখ টাকাটা কিন্তু হয়ে যাবে কি ফ্যাক্টর কস্ট। কেন ফ্যাক্টর কস্ট? কারণ জাস্ট ফ্যাক্টরি থেকে যখন জিনিসটা বেরোচ্ছে তখন এর দাম, এই যাই দাম হচ্ছে 10 লাখ, তাহলে এটা হয়ে গেল ফ্যাক্টর কস্ট। তাহলে আমরা যে জিডিপি আমাদের মাপছিলাম, ধরো 10টা ট্রাক্টরের উৎপন্ন হয়, তাহলে যে 1 কারোর জিডিপি আমাদের হলো, এই 1 কারোর জিডিপিটা কিন্তু আমাদের কিরকম হলো? আমরা দেখেছিলাম কারেন্ট ইয়ারের দাম অনুযায়ী মাপলে সেটাকে আমরা বলবো নমিনাল জিডিপি, নমিনাল জিডিপি বা জিডিপি অ্যাট বা জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস, কারেন্ট প্রাইস। এবার এটাকে আমি বলতে পারি জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, জিডিপি অ্যাট ফ্যাক্টর এফসি, ফ্যাক্টর কস্ট। কেন ফ্যাক্টর কস্ট? কারণ এই 10 লাখ টাকাটা ফ্যাক্টরি থেকে বেরোনোর সময় লাগে, জাস্ট ফ্যাক্টরি থেকে বেরোনোর সময়। সো ইটস এ জিডিপি at current price at factor cost বা nominal GDP at factor cost। এটা গেল ফ্যাক্টর কনসেপ্ট, কনসেপ্ট। নেক্সট মার্কেট কস্ট। তো ফ্যাক্টরি থেকে যে জিনিসটা বেরোলো 10 লাখ টাকায়, তারপর এটা যখন আমার এন্ড কনজিউমারের কাছে এলো, এইখানে যে ইভেন্টটা ঘটলো সেটা হচ্ছে সরকার ট্যাক্স চাপালো। যখন ফ্যাক্টরি থেকে বেরিয়েছিল তখন কিন্তু এর কোনো ট্যাক্স ছিল না, তারপর কিন্তু সরকার একটা ট্যাক্স চাপালো। সাপোজ ধরো সরকার 20% ট্যাক্স নেয় ট্যাক্সের উপর, ট্যাক্সটাতে ধরো 20% ট্যাক্স, তাহলে আমার 10 লাখের যে ট্যাক্সটা ছিল ফ্যাক্টরিতে, তার দাম এখন মার্কেটে তো হয়ে যাবে 12। তাহলে আমার জিপি যেটা 1 কোটি ছিল সেটা হয়ে যাবে 12 মানে 1 কারোর 20 লাখ। এই যে জিপি হলো, এই জিডিপিটাকে আমি কিন্তু কি বলবো? অবশ্যই কারেন্ট জিডিপি বা নমিনাল জিডিপি, কিন্তু ইটস এ জিডিপি অ্যাট মার্কেট কস্ট, জিডিপি অ্যাট মার্কেট কস্ট। এটা কিন্তু ফ্যাক্টর কস্ট নয়, কারণ এই 12 লাখ টাকাটা দাম হচ্ছে এর কনজিউমারের কাছে মার্কেট। তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদের সেকেন্ড, মানে আমরা যেটা বুঝলাম যে জিনিসটার দাম যখন ফ্যাক্টরিতে ক্যালকুলেট হচ্ছে তখন তো সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট, বাট জিনিসটার দাম যখন মার্কেটে ক্যালকুলেট হচ্ছে তখন কিন্তু সেটার দাম হয়ে যাচ্ছে কি মার্কেট কস্ট, তখন সেটার দাম হয়ে যাচ্ছে কিন্তু মার্কেট কস্ট।
তাহলে এইটা হচ্ছে, তাহলে আমরা যে রিলেশনটা বুঝলাম যে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট বা মার্কেট কস্ট ইকুয়াল টু জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডিরেক্ট ট্যাক্সেস প্লাস ইনডিরেক্ট ট্যাক্সেস। কারণ আমাদের জিডিপি অ্যাট মার্কেট কস্ট ছিল 1 কোটি দিলাম, আর জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট ছিল 1 কোটি। তার সাথে কি হয়েছে, তার সাথে প্রতি ট্রাক্টরে আমরা দেখলাম 2 লাখ টাকা করে ট্যাক্স নিয়েছে, তাহলে 10টা ট্রাক্টর 20 লাখ টাকা ট্যাক্স হয়েছে। এভাবে রিলেশনটা প্রতিষ্ঠা হলো। তাহলে জিডিপি অ্যাট মার্কেট কস্ট ইকুয়াল টু জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডিরেক্ট ট্যাক্সেস। এবার ধরো সরকার ভাবলো যে আমি তো 12 লাখ টাকা করে আমার ট্রাক্টরের দাম হয়ে গেল, 10 লাখ টাকা ফ্যাক্টর কস্ট ছিল আর 2 লাখ টাকা ট্যাক্স চাপালাম, কিন্তু সাধারণ মানুষ কি 12 লাখ টাকায় ট্রাক্টর কিনতে পারবে? তো সরকার তখন বললো যে ঠিক আছে, আমি 1 লাখ টাকা করে সাবসিডি ঘোষণা করলাম, 1 লাখ টাকা করে সাবসিডি ঘোষণা করলাম। তাহলে মার্কেট কস্ট কত হয়ে গেল? 12 লাখ টাকা ট্যাক্সের পর হচ্ছিল, তার সাথে 1 লাখ টাকা বাদ গেল, তাহলে সাবসিডি এখন মার্কেট কস্ট হয়ে গেল 11 লাখ। তার মধ্যে এখন জিডিপি কত হবে? জিডিপি হবে 11 লাখ কিন্তু 10টা ট্রাক্টর যে উৎপন্ন হয় 1 কোটি 10 লাখ, তাহলে আমার জিডিপি হয়ে গেল 1 crore 10 lakhs। এটা কি জিডিপি? এটা কিন্তু জিডিপি এর মার্কেট কস্ট। তাহলে আমরা ফাইনালি যে ফর্মুলাটা দাঁড় করাতে পারছি সেটা হচ্ছে জিডিপি at market cost equal to GDP at factor cost plus indirect taxes। ইনডিরেক্ট ট্যাক্সেস কেন? কারণ এই ট্যাক্সটা ডিরেক্ট ট্যাক্স না। আমি যখন ট্রাক্টর কিনছি আমি ট্যাক্সটা কাকে পেমেন্ট করছি? দোকানদারকে পেমেন্ট করছি, আমি ডাইরেক্ট সরাসরি সরকারের কাছে পেমেন্ট করছি না। তো যে ট্যাক্সটা সরাসরি সরকারের কাছে পেমেন্ট করা হয় না সেই ট্যাক্সটাকে বলা হয় ইনডিরেক্ট ট্যাক্স। তো প্লাস ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, মাইনাস সাবসিডি। একটা ট্রাক্টরের ক্ষেত্রে যদি হিসাব করো, দেখো আমার ফ্যাক্টর কস্ট ছিল 10 লাখ, তার সাথে ইনডিরেক্ট ট্যাক্স করলো 2 লাখ, তার সাথে সাবসিডি গেল 1 লাখ, তাহলে 10 দিয়ে 12 বিয়োগ 11, তাহলে আমার মার্কেট কস্ট হচ্ছে 11 লাখ টাকায় আমার বিক্রি হবে। জিডিপি এট মার্কেট কস্ট ইকুয়াল টু জিডিপি এট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। এই ফর্মুলাটা থেকে কিন্তু আমাকে 2-4টে কোশ্চেন দিতে পারে। কেমন কোশ্চেন? হয়তো বললো হুইচ অফ ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। এখন দিল জিডিপি at FC equal to GDP at MC plus indirect taxes minus subsidies। দুটাও দিল GDP at MC equal to GDP at FC plus IT minus subsidies। 3 নম্বর দিল GDP at MC মানে মার্কেট কস্ট equal to GDP at FC মাইনাস ইনডিরেক্ট ট্যাক্সেস প্লাস সাবসিডিজ। এরকম করে একটা অপশন তোমাকে দিই, তাহলে কোনটা এখানে ট্রু? 1 2 3 4 এর মধ্যে তোকে জানা হচ্ছে যেটুকু বুঝেছি এখান থেকে কোনটা ট্রু? কোশ্চেন দেখতে পাচ্ছ 1 2 না 2 2 না 3 2? 2। চ্যাটে লিখে দাও যে ট্রু মনে হচ্ছে। ঈশা বলছে true, আর বাকিরা? ঠিক আছে, আমাদের সবাই কিন্তু রেসপন্ড করতে হবে। ইট শুড বি ইন্টারেক্টিভ ক্লাস। সবাই শুনবে, কেউ যদি কোনো ডাউট থাকে রেজ করবে। হ্যাঁ, শুধু আমি গেলাম তোমাদের থেকে রেসপন্স না, তাহলে কিন্তু ইন্টারেক্টিভ ক্লাস মানে অনলাইন ক্লাস করে তো তাহলে মজাটা নেই। তো এটা একটা ব্যাপার, একটু তোমরা মোটামুটি বুঝতে পারছো। যাদের থেকে রেসপন্স পেলাম আশা করি বুঝতে পারো। মীনাক্ষী, রঞ্জু, ঠিক আছে। যদি বুঝতে না পারো আমাকে কিন্তু অবশ্যই এখানে রেজ করো, এই জায়গাটা বোঝা গেল।
তাহলে এই জায়গা আশা করি ক্লিয়ার। তাহলে এখানে কিন্তু আমার কোশ্চেন আসে প্রচুর, ঠিক আছে। ফ্যাক্টর কস্ট আর মার্কেট কস্টের মধ্যে সম্পর্ক। তাহলে মার্কেট কস্ট মানে ফ্যাক্টর কস্ট প্লাস ট্যাক্সেস মাইনাস সাবসিডিজ। এই জায়গাটা আমাকে ক্লিয়ার হতে হবে। তাহলে আমরা যেটুকু শিখলাম, নমিনাল জিডিপি কি জিনিস শিখলাম, রিয়াল জিডিপি কি জিনিস শিখলাম, মার্কেট কস্ট কি জিনিস শিখলাম, ফ্যাক্টর কস্ট কি জিনিস শিখলাম। তাহলে আমাদের প্রাইস কনসেপ্ট এন্ড কস্ট কনসেপ্ট, প্রাইস এন্ড কস্ট কনসেপ্ট দুটোই কিন্তু আমাদের কমপ্লিট হলো। এইটুকু থেকে যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে একটু জানাও। ডাউট না থাকলে এটাও ক্লিয়ার বলে ভাই, ঠিক আছে। আর ডাউট থাকলে কোনো ডাউট কিন্তু রেজ করো। তাহলে আমরা পরের টপিকটাই যাব। প্রাইস এন্ড কস্ট কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। ওকে, তাহলে কোনো ডাউট না থাকলে নেক্সট টপিকে চলে যাচ্ছি, যে আমরা জিডিপি করে মাপ, ঠিক আছে। হোয়াট ইজ দ্য প্রসিডিওর টু মেজার জিডিপি? এটা তোমরা বিভিন্ন সাইট পেয়ে যাবে, যে কোনো সাইট ধরো, সেটা ফেসবুক হতে পারে বা বিভিন্ন সাইট থেকে তোমরা জিডিপি মাপার বিভিন্ন পদ্ধতিগুলো একটা সাইট থেকে করে নিতে পারো। এইগুলো ইন ডিটেলস তোমার বইগুলোই নেই, এবং ইন ডিটেলস আমাদের দরকারও নেই খুব। আমাদের কিন্তু এটা প্রচন্ড ইন ডিটেলস সেরকম কোনো পরীক্ষায় দরকারও পড়ে না। ওকে, এখানে আমাদের কয়েকটা জিনিস একটু বুঝতে হবে যে কি কি আমাদের মেথড আছে। তো আমাদের জিডিপি মাপার, খুব ভালো করে বুঝবে, জিডিপি মাপার যে মেথড গুলো আছে, মূলত আমরা কিভাবে জিডিপি, একটা এক্সপেন্ডিচার মেথড, এখান থেকে দু একটা পরীক্ষায় কোশ্চেন আসে না, বেসিক কিছু জায়গা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। কিরকম কোশ্চেন আসে, যেমন একটা কোশ্চেন পেয়েছিলাম, হুইচ অফ দ্য ফলোইং মেথড ইজ নট এ মেথড টু ক্যালকুলেট জিডিপি। তোমাকে 3-4টে মেথড দিয়ে দেবে, দিয়ে বলবে কোনটা জিডিপি পরিমাপের মেথড নয়। তাহলে আগে আমাদের জানতে হবে কোনগুলো জিডিপি পরিমাপের মেথড। তাহলে একটা মেথডকে আমরা বলি এক্সপেন্ডিচার মেথড, একটা মেথডকে আমরা বলি ইনকাম, আর একটা মেথডকে আমরা বলি প্রোডাকশন মেথড বা আউটপুট মেথড। প্রোডাকশন মেথড বা আউটপুট মেথড, আমি লিঙ্ক গুলো তোমাদেরকে একবার দিয়ে দেবো। এখানে প্রত্যেকটা মেথড বেসিক বলা আছে, যে ডিটেলসে বলা আছে সেরকম নয়, একটু বেসিক বলা আছে। আমি বেসিকটা তোমাদের বলে দিচ্ছি, তারপরে লিঙ্কটা একটু দেখে নেবে। তারপরেও যদি কারো কোনো ডাউট থাকে সেটা অবশ্যই জিজ্ঞেস করো। ওকে, বেশি এখান থেকে যেটা কোশ্চেন আছে সেটা কিন্তু আসছে যে আমার এক্সপেন্ডিচার মেথড থেকে, ঠিক আছে। এই মেথডটা একটু প্রচুর ইম্পর্টেন্ট, এক্সপেন্ডিচার। ওকে, তো ভালো বুঝবো যে মেথডগুলো অ্যাকচুয়ালি কি। তো আমরা 3 ধরনের মেথড বললাম, দেখো একটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড। এক্সপেন্ডিচার মেথড মানে কিভাবে গভর্নমেন্ট টাকা খরচ করছে, সেই খরচ করাগুলো যোগ করে আমরা ন্যাশনাল ইনকাম মাপি। দেখো, জিডিপি মাপা মানে, জিডিপি তো আমাদের ন্যাশনাল ইনকামের একটা রূপভেদ। ন্যাশনাল ইনকাম মাপার বেশ কিছু রূপভেদ আছে, জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি। তো জিডিপি হচ্ছে তাদের মধ্যে একটা রূপভেদ। এবার এই জিডিপিটাকে আমি বিভিন্ন ভাবে মাপতে পারি, বিভিন্ন দিক থেকে মাপি। কিরকম দিক থেকে? এটা যেহেতু একটা দেশের টোটাল ইনকাম, তাহলে আমরা এইভাবে ভাবতে পারি যে দেশ টোটাল কত টাকা খরচ করছে, বিভিন্ন খাতে দেশ যে টাকাটা খরচ করছে সেইগুলো যদি আমি একটা যোগ করি, তাহলে আমরা একটা দেশের ইনকামের ধারণা পেতে পারি। আবার আমরা ভাবতে পারি যে এটা তো ইনকাম, ন্যাশনাল ইনকাম, তাহলে বিভিন্ন দিক থেকে লোকের কত ইনকাম আসছে, সেই ইনকাম গুলোকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা একটা ন্যাশনাল ইনকামের ধারণা পেতে পারি। আবার আমরা ভাবতে পারি যে আমাদের দেশের মধ্যে যা কিছু প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশনের টোটাল কত ভ্যালু হলো, সেই ভ্যালুটাকে আমরা যোগ করে যদি মাপতে পারি, তাহলেও আমরা ন্যাশনাল ইনকামের একটা ধারণা পেতে পারি। তো এই কনসেপ্টের উপর ভিত্তি করে ন্যাশনাল ইনকাম মাপার, জিডিপি মাপার 3টে মেথড তৈরি করা হয়। আমি প্রথম যে কনসেপ্টটা বললাম, যে আমি যদি এটুকু দেখি যে কোথায় কোথায় কিরকম করে কি খরচ হচ্ছে, টোটাল খরচগুলো যদি আমি যোগ করে নিতে পারি, তাহলে আমি এটা ন্যাশনাল ইনকাম মাপতে পারি। দ্যাট ইজ এক্সপেন্ডিচার মেথড, বিভিন্ন দিক থেকে খরচগুলো হিসাব। 2 নম্বর আমি কি বললাম, যে আমরা যদি বিভিন্ন দিক থেকে ইনকাম গুলো দেখি, যে দেশের কোথায় কোথায় ইনকাম, টোটাল যত ইনকাম হচ্ছে সেই ইনকাম গুলো যদি আমরা যোগ করতে পারি, তাহলে আমরা যেভাবে মাপতে পারি সেটা হচ্ছে ইনকাম মেথড।
যেটা আমি বললাম যে ওভারঅল যে প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশন যদি আমরা একটা জায়গায় যোগ করে দাঁড় করাতে পারি তাহলে আমরা যেটা মাপতে পারি সেটাকে বলা হয় প্রোডাকশন মেথড বা আউটপুট মেথড বা এটাকে ভ্যালু অ্যাডেড মেথডও বলা হয়। ভ্যালু অ্যাডেড মেথড বলা হয়। তোমাদের পরীক্ষাতে বড় জোর আসবে কোন মেথডটা জিডিপি পরিমাপের মেথড নয় বা মেথড গুলো থেকে বেসিক ইন ডিটেলস কোশ্চেন আসবে। তিনটে মেথডের নাম কিন্তু একদম ঠিকঠাক ভাবে মাথায় রাখ। এবার আমরা এক্সপেন্ডিচার মেথডটা দেখি। এক্সপেন্ডিচার মেথডটা করা হয় এক্সপেন্ডিচার মেথডের যে জিডিপি ক্যালকুলেটের ফর্মুলা সেটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস ফর্মুলা দেখে ঘুরে যেও না। ইকোনমিতে বারবার বলছি ইকোনমিক টার্ম গুলো দেখতে কঠিন। ইকোনমিক টার্ম দেখে মনে হয় যে এটা কি না কি লেখা আছে, আর জিনিসগুলো কিন্তু একদমই সহজ যদি তুমি বুঝতে পেরে। তো আমরা যে প্রথমে এক্সপেন্ডিচার মেথডে মাপবো, তাহলে আমরা এক্সপেন্ডিচার মেথড এটুকু বুঝছি যে টোটাল আমাদের কত বিভিন্ন জায়গায় খরচ হচ্ছে সেইটা আমাদের দেখতে। তাহলে তার যে ফর্মুলাটা দিয়েছে সেটাকে বলা হচ্ছে সি প্লাস আই প্লাস বি প্লাস এক্স মাইনাস। সি মানে কি? কনজাম্পশন। সি মানে হচ্ছে কনজাম্পশন, মানে আমাদের মানুষজন কোথায় কত কি কনজিউম, টোটাল মানুষজন যা কনজিউম করে। দেখো আমাদের খরচ কোথায় কোথায় হতে পারে। এক হচ্ছে আমরা কনজিউম করছি, আমরা বিভিন্ন জিনিস কিনছি। বিভিন্ন জিনিস কিনছি মানে আমরা কনজিউম করছি সেই জিনিসগুলো, তার বদলে আমরা খরচ করছি। দ্যাট ইজ ওয়ান অফ আওয়ার এক্সপেন্ডিচার। আমরা যদি দেশের সব এক্সপেন্ডিচার এক জায়গায় নিয়ে আসতে পারি তাহলেই আমাদের দেশে একটা ন্যাশনাল ইনকাম মাপার একটা পন্থা আমরা পেয়ে যাবো। তো এই কারণে বলা হচ্ছে সমস্ত কনজাম্পশন। নেক্সট আই কি বলা হচ্ছে? আই এম ইনভেস্টমেন্ট। আমরা আইদার করব, আমরা আইদার কনজিউম করব বা ইনভেস্ট করব। আমি ধরো মাসের শেষে যাই টাকা পাবো, আইদার আমি সেই টাকাটা কনজিউম করে নেব বা আমি তার মধ্যে কিছু টাকা ইনভেস্ট করব। তাহলে কনজাম্পশন এন্ড ইনভেস্টমেন্টে কিন্তু দেখো হাউস হোল্ড লেভেলের টোটাল যে এক্সপেন্ডিচার হতে পারে সেইটা কিন্তু বেরিয়ে যাবে। ওভারঅল আমরা কত কনজাম্পশন করলাম আর ওভারঅল আমরা কত ইনভেস্টমেন্ট করলাম, এই ফিগারটা যদি আমরা পাই তাহলেই কিন্তু আমরা ওভারঅল হাউস হোল্ড লেভেলের কিন্তু একটা এক্সপেন্ডিচারের কনসেপ্ট পেয়ে যাবো। নেক্সট কি আছে? জি। জি মানে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এর বেড়েও কিন্তু গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় খরচ করে। গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন স্কিম, বিভিন্ন খাত, বিভিন্ন পরিকাঠামো, বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এটা তো হাউস হোল্ড লেভেলের এক্সপেন্ডিচার না, এটা গভর্নমেন্টের এক্সপেন্ডিচার। তো সেইটা আমাদের আলাদা করে লাগবে। আর লাস্ট হচ্ছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এক্স মানে এক্সপোর্ট, এম মানে ইম্পোর্ট। এক্সপোর্টটা যোগ আছে, ইম্পোর্টটা বিয়োগ আছে। কারণ কি? কারণ আমরা এখানে ভাবছি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে আমাদের দেশের মধ্যে যা সমস্ত প্রোডাক্ট হবে সেই সমস্ত। এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, আমরা যেগুলো এক্সপোর্ট করে দিচ্ছি সেই টাকাগুলো কিন্তু আমাদের দেশের মধ্যে, মানে দেশের মধ্যে ঢুকছে। যেটা আমরা রপ্তানি করছি সেখান থেকে কিন্তু আমরা ইনকাম করছি, এই কারণে এটা যোগ। আর যেগুলো আমরা ইম্পোর্ট করছি, যেগুলো আমরা বাইরে থেকে আনাচ্ছি, তার জন্য কিন্তু আমাদের বিদেশে পেমেন্ট দিতে হচ্ছে, কারণ আমাদের টাকা বেরিয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু এটা বিয়োগ। তো এক্সপোর্ট যত আমি করব তত কিন্তু দেশের ইকোনমির জন্য ভালো, কারণ আমরা যত এক্সপোর্ট করব তত আমাদের ঘরে টাকা ঢুকবে, আর যত আমরা ইম্পোর্ট করব তত কিন্তু আমাদের ঘর থেকে টাকা বেরিয়ে যাবে। তাহলে এই ফিগার গুলো যোগ বিয়োগ করে আমরা যে ফিগারটা পাবো সেটাকেই বলা হচ্ছে এক্সপেন্ডিচার মেথডে ন্যাশনাল ইনকাম মাপার একটা ফর্মুলা। এইখানে কিরকম কোশ্চেন আসতে পারে? এখানে তোমাকে 3-4 ফর্মুলা দিয়ে দেবে যে জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। 2 নম্বর দিল সি মাইনাস আই মাইনাস বি প্লাস এক্স প্লাস এম। 3 নম্বর দিল সি প্লাস আই মাইনাস জি প্লাস এক্স মাইনাস এম। যে বললো ওটা ট্রু এর মধ্যে। ঠিক আছে, এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে। তাহলে 1 2 3 তিনটে যে লিখেছি এর মধ্যে কোনটা ট্রু? চ্যাট বক্সে জানিয়ে ঈশা বললো 1, বাকিরাও নিয়ে। জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তারপরে আরো দুটো ফর্মুলা লিখেছি, কোন ফর্মুলাটা ট্রু? সবাই বলে এক। ভেরি গুড। আমাদের ট্রু হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস। তাহলে আমাদের এক্সপেন্ডিচার মেথড এটা বুঝতে হবে কোনটা কি মান গ্রহণ করে। সি মানে কি? তাহলে এটা তোমরা একটা আনসার করেই বলো, আমি কোথায় জিজ্ঞেস করছি হোয়াট ইজ সি, যেগুলো আমি বলে দাও।
কি বুঝলে সি মানে? কনজাম্পশন স্যার, কনজাম্পশন, আই মানে ইনভেস্টমেন্ট, আর জি মানে ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্স মাইনাস এম হেভি ইম্পোর্ট, এক্সপোর্ট মাইনাস, নেট এক্সপোর্ট। ঠিক, ভেরি গুড। এইগুলো গেল হচ্ছে আমার ওভারঅল এক্সপেন্ডিচার। ঠিক আছে, ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমার সিআইডি এক্স মাইনাস এম এই যে ফর্মুলা থেকে যা দু একটা কোশ্চেন আসে। ওকে, বাকি মেথড গুলো কিন্তু প্রচুর কোশ্চেন সেখান থেকে আসে। নেক্সট এটা আমার মেথড, নেক্সট মেথডটাকে আমি বলছি ইনকাম মেথড। ইনকাম মেথড, ইনকাম মেথডে কি বললাম? ইনকাম মেথডে কি বলা হলো যে আমার ওভারঅল কোন কোন জায়গা থেকে বিভিন্ন রকমের ইনকাম আসবে। ওভারঅল আমার কোন কোন জায়গা থেকে ইনকাম আসবে। ঠিক আছে, দেখো ইনকাম কোথা থেকে আছে? ওয়েজ থেকে আসতে পারে, রেন্ট থেকে আসতে পারে, প্রফিট থেকে আসতে পারে। আমরা যদি দেখি যে ইনকাম মেথডে কোথা থেকে ইনকাম হবে বলা হচ্ছে, এক হচ্ছে ওয়েজ। ওয়েজ মানে আমাদের যে বিভিন্ন রকম স্যালারি দেওয়া হচ্ছে, এই স্যালারি গুলোকে বলছি আমরা ওয়েজ। আর কোথা থেকে আসতে পারে? রেন্ট। অনেক লোক আছে কোথাও থেকে স্যালারি পায় না, কিন্তু তারা হয়তো রেন্ট দেয়া আছে, তার একটা রেন্ট। প্লাস কি? প্রফিট। বিভিন্ন যে সমস্ত কর্পোরেট কোম্পানি গুলো আছে তাদের ইনকাম বলতে কি, তাদের একটা হিউজ পরিমাণ প্রফিট, সেই প্রফিট। লাস্ট ক্লাস বলছে মিক্সড ইনকাম। মিক্সড ইনকাম বলতে আমাদের বিভিন্ন ধরনের যে ইনকাম গুলো আছে সেই সমস্ত ইনকাম। তার মানে আমরা ইনকাম থেকে কি করছি, আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের যে ইনকাম আসছে সমস্ত ইনকাম গুলোকে কিন্তু যোগ করছি। এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে মিক্সড ইনকাম আর আরেক ধরনের আমাদের ইনকাম হয়, সেটা হচ্ছে ট্রান্সফার। ট্রান্সফার ইনকাম, যখন আমাদের কোনো ট্রান্সফার পেমেন্ট করা হয়, এই জায়গাটার একটু পার্থক্য বুঝতে। ইকোনমিতে সবসময় মনে রাখবে কিছু কিছু ইনকাম তুমি কোনো কাজ করে পাও, আর কিছু কিছু ইনকাম তুমি এমনিই পেয়ে যাও। কিরকম? ধরো তুমি প্রতিদিন অফিস যাচ্ছ, অফিসে প্রচুর কাজ করছো, প্রচুর খাটছো, তার বদলে মাসের শেষে সরকার তোমাকে একটা মাইনে দিচ্ছে, দ্যাট ইজ ইয়ার ইনকাম। এই ইনকামটাকে কিন্তু ট্রান্সফার ইনকাম বলবো। ট্রান্সফার ইনকাম কোনগুলো? যেই ইনকামটা তুমি কোন রকম ইকোনমিতে প্রোডাক্ট না দিয়েই পাচ্ছ। যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লক্ষ্মীর ভান্ডার স্কিম চালাচ্ছে, মাসের শেষে 1000 টাকা করে দিচ্ছে। নাও এর কারণে কিন্তু তুমি গভর্নমেন্টকে কিছু ফিডব্যাক দাওনি বা গভর্নমেন্টকে কিন্তু কোনো প্রোডাক্ট দাও। এই যে গভর্নমেন্ট বার্ধক্য ভাতা চালাচ্ছে, বার্ধক্য ভাতাতে কিন্তু গভর্নমেন্ট কে কোন রকম তুমি ফিডব্যাক দাও না। তাহলে এই ধরনের ইনকাম গুলোকে বলা হয় কিন্তু ট্রান্সফার ইনকাম। পেনশনকে কিছু কিছু ট্রান্সফার ইনকাম ধরে নেয়, কিন্তু পেনশন ট্রান্সফার ইনকাম ধরা যায় না। কারণ পেনশন তুমি কিন্তু এমনি পাওনি, গভর্নমেন্টকে একটা সময় এফোর্ট দিয়েছিলে, গভর্নমেন্টকে একটা সময় প্রোডাক্ট দিয়েছিলে, তার বদলে গভর্নমেন্ট ইউ অফ দ্যাট তোমাকে এখন পেনশন দিচ্ছে। বাট এই যে স্কিমের যে টাকাগুলো, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিস অল আর ট্রান্সফার পেমেন্ট। এইটা তোমার কাছে একটা ট্রান্সফার ইনকাম। ইট উইল নট বি ক্যালকুলেটেড ইন ইনকাম মেথড অর এনি মেথড টু ক্যালকুলেট আওয়ার জিডিপি। তাহলে ট্রান্সফার ইনকাম কিন্তু আমাদের জিডিপি ক্যালকুলেশনের সময় আমরা ক্যালকুলেট করব না। ট্রান্সফার ইনকাম বা ট্রান্সফার পেমেন্টের মধ্যে কোনগুলো পড়বে? এই যে বিভিন্ন স্কিম, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের ট্রান্সফার ইনকামের মধ্যে পড়বে। তো সেই ইনকাম গুলো বাদ দিয়ে যে সমস্ত ইনকাম ইকোনমিতে আমাদের প্রোডাক্টফুল কিছু দিচ্ছে, সেটা হয়তো ওয়েজেস নয়, কোন একটা পার্টিকুলার ইনকাম, সেই ইনকাম গুলো করবো আমরা মিক্সড ইনকাম। যেখানে সাম প্রোডাক্ট মানে আমি ইকোনমিকে কিছু ফিডব্যাক দিচ্ছি, তার বদলে আমি কিছু ইনকাম পাচ্ছি, দ্যাট ইজ আওয়ার মিক্সড ইনকাম। তো এই সমস্ত ধরনের ইনকাম গুলোকে যোগ করে আমি যে ফিগার পাবো, সেটাই হচ্ছে ইনকাম মেথডে আমাদের ন্যাশনাল ইনকাম পরিমাপ। ইনকাম মেথডে আমাদের ন্যাশনাল ইনকাম পরিমাপ হবে। তো এটাও ন্যাশনাল ইনকাম পরিমাপের একটা মেথড। এখানে আমরা কি কি দেখছি? ওয়েজেস, রেন্ট, প্রফিট আর মিক্সড ইনকাম। ট্রান্সফার পেমেন্ট বা ট্রান্সফার ইনকাম কিন্তু ক্যালকুলেট করা হবে না। এখান থেকে কিন্তু অনেক সময় কিছু ছোট এমসিকিউ দেয়, ওকে, যে কোনটা ট্রান্সফার ইনকাম, কোনটা ট্রান্সফার ইনকাম নয়। লাস্ট যে আমাদের ইনকাম, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রোডাক্ট মেথড। প্রোডাক্ট মেথড আমাদের ইন্ডিয়াতে কিন্তু প্রোডাক্ট মেথডে মেনলি আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করি, ইনকাম মেথডও আমরা ক্যালকুলেট করি। প্রোডাক্ট মেথড এন্ড ইনকাম মেথড, এই দুটো মেথডকে কিন্তু আমরা বেশি পরিমাণ ইন্ডিয়াতে কাজে লাগাই। না, প্রোডাক্ট মেথড কি, যেটা আগের দিন সায়ন একটা কোশ্চেন জিজ্ঞেস করছিলে, এই ধরো গ্রস ভ্যালু অ্যাডেড জিনিসটা কি, সেটা ঠিক বোঝা যায়। ঠিক আছে, দেখো প্রোডাক্ট মেথডে আমরা যেটা
প্রোডাক্ট আমাদের যত তৈরি হচ্ছে, মানে জিডিপির যেটা আমরা বেসিক সময় শিখেছিলাম যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, একটা নির্দিষ্ট ইয়ারের মধ্যে একটা ডোমেস্টিক বাউন্ডারিতে টোটাল যা সমস্ত কিছু উৎপন্ন হবে সেই সমস্ত কিছুকেই আমরা বলবো হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেই সমস্ত কিছুর ভ্যালু। ঠিক আছে, আমরা বলবো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই যখন প্রোডাক্ট মেথডে আমরা ক্যালকুলেট করব, মানে আমাদের যা সমস্ত কিছু প্রোডাক্ট আছে সব সমস্ত কিছু প্রোডাক্ট থেকে আমরা কি নেব, ফাইনাল ভ্যালুটা নেব। ফাইনাল ভ্যালুটা নেব, সেটাকে আমরা বলছি প্রোডাক্ট মেথডে আমরা জিডিপি ক্যালকুলেট করছি। না, এখানে একটা কনসেপ্ট আছে। সাপোজ ধরো তুমি স্যান্ডউইচ খাচ্ছ, এই স্যান্ডউইচটা তো ডাইরেক্ট মাঠ থেকে তুমি, এরকম তো হয়নি যে কৃষক গাছ লাগিয়েছিল আর গাছ থেকে স্যান্ডউইচ বার করে তোমাকে দিল। ইটস নট লাইক দ্যাট। তাহলে কি হচ্ছে, স্যান্ডউইচটা তোমার কি করে এলো, সবার প্রথমে কৃষক লাগিয়েছিল হচ্ছে গম, সেখান থেকে হলো গম। নাও সেই গমটা গমের কলে গেল, সেখান থেকে হলো ময়দা। ময়দাটা কোনো বেকারিতে গেল, সেখান থেকে সে বেকারিওয়ালা বানালো স্যান্ডউইচ। তাহলে ইকোনমিতে কিন্তু প্রোডাক্ট একটা স্টেজে ফাইনাল প্রোডাক্ট হয়ে যায়নি, ডাইরেক্ট কৃষক কিন্তু স্যান্ডউইচ বানায়নি। ইকোনমিতে নাম্বার অফ স্টেজেস এর মধ্যে দিয়ে প্রোডাক্ট গুলো যায়। তো সাপোজ ধরো এই যে স্যান্ডউইচ তুমি খাচ্ছ ৪৫ টাকায়, কথার কথা হচ্ছে, যখন গম কৃষক যে গমটা দিল তার দাম হয়তো ছিল ১০ টাকা, যখন সেটা ময়দা হলো তার দাম হয়ে গেল ২০ টাকা, আর যখন যেটা বেকারিতে গেল তার দাম হয়ে গেল ৩০ টাকা, যখন সেটা স্যান্ডউইচ হলো তার দাম হয়ে গেল ৪৫ টাকা। তাহলে আমরা যখন প্রোডাক্ট মেথডে ক্যালকুলেট করবো আমরা কিন্তু ফাইনাল ভ্যালুটাকে নেব, ফাইনাল ভ্যালুটাকে নেব, মানে আমরা কিন্তু এই ৪৫ টাকাটাকে নেব, দ্যাট ইজ আওয়ার ফাইনাল ভ্যালু। আমি যদি সবগুলো ভ্যালু নিই, মানে আমি প্রোডাক্ট ক্যালকুলেট করছি, আছে ইন্ডিয়াতে গম উৎপন্ন হচ্ছে, তাহলে ১০ টাকার গম, ২০ টাকার ময়দা, ৩০ টাকা গাড়িতে এসছে, ধরো ময়দাটা গোলা হয়ে এসে তার ৩০ টাকা, আর স্যান্ডউইচের ৪৫ টাকা। সবগুলোকে যদি আমি যোগ করি তাহলে কিন্তু এটা ডিজাস্টার হয়ে যাবে, পুরো ভুলভাল একটা হিসাব বেরিয়ে যাবে। কেন ডিজাস্টার হবে? বিকজ ডবল কাউন্টিং হবে, সেম গম ময়দাতে আছে, সেম ময়দা এই গোলাতে আছে, সেম গোলা থেকে স্যান্ডউইচ। সো টু অ্যাভয়েড ডবল কাউন্টিং উই শুড কনসিডার দ্য ফাইনাল ভ্যালু। ডবল কাউন্টিং ক্যালকুলেট করার জন্য আমরা ফাইনাল ভ্যালু ক্যালকুলেট। অল্টারনেটিভলি আরেকটা ওয়ে আউট আছে যেটাকে বলা হয় গ্রস ভ্যালু অ্যাডেড। মানে আমরা এখানে দেখি ইকোনমির প্রত্যেকটা স্টেজে কতটা পরিমাণ ভ্যালু অ্যাড হয়েছে। যেমন ধরো ইনিশিয়াল যখন কৃষক চাষ করছিল তখন কিন্তু তার কোনো ভ্যালু নেই, মানে কৃষক কোনো কিছুতেই শুরু করেনি, গমের বীজ এনেছে, তারপর সেই গমটা লাগালো, তার মানে কৃষক কিন্তু সাপোজ ধরো ৩ টাকার মতো হয়তো বীজ এনেছে, ৩-৪ টাকার মতো বীজ, সেইটাতে কৃষক ১০ টাকার গম করলো, মানে কৃষক কিন্তু সেখানে ভ্যালু অ্যাডিশন করলো ৬টা মতো। আমরা যদি অতটা নিচে না যাই, এই গমতে হিসাব করি ব্যাপারটা, তাহলে ১০ টাকার গম আছে, ১০ টাকার গম থেকে কিন্তু ময়দা যখন হলো ২০ টাকা, এখানে কিন্তু ভ্যালু এডিশন হলো কত টাকার, দেখো ১০ টাকার ভ্যালু এডিশন। গম ছিল ১০ টাকা, ময়দাটা হলো ২০ টাকা, ১০ টাকার ভ্যালু এডিশন হলো। পরের স্টেজে যদি আমরা যাই, দুধ এসেছে, নিয়ে এসো, দুধ এসেছে, দুধ। তাহলে আমরা যদি তারপরে স্টেজে যাই, তাহলে গম থেকে যখন ময়দা হলো দেখো ১০ টাকার ভ্যালু এডিশন, ময়দা থেকে যখন এই বেকারিতে গেল তখন তো আবার ১০ টাকার ভ্যালু এডিশন, আবার বেকারি থেকে যখন স্যান্ডউইচটা হলো তখন কত টাকার ভ্যালু এডিশন হলো একটু বলে দাও দেখি। ১৫। ১৫ টাকার ভ্যালু এডিশন, ভেরি গুড। তাহলে আমরা যদি ভ্যালু এডিশন গুলো দেখি, একটা স্টেজে ১৫, একটা স্টেজে ১০, একটা স্টেজে ১০, তাহলে কত হচ্ছে ১৫, ৮ 10 25, ৮ 35, অরিজিনাল র মেটেরিয়ালের ভ্যালু ছিল, তাহলেও দেখো আমরা কিন্তু ৪৫ পেয়ে যাচ্ছি। তাহলে কিন্তু আমরা টোটাল ৪৫ পেয়ে যাচ্ছি। তো দিস ইজ অলসো ওয়ান ভ্যালু এডিশন, এটাকে জিভিএ বলা হয়, গ্রস ভ্যালু অ্যাডেড বলা হয়, গ্রস ভ্যালু অ্যাডেড বলা হয়। ঠিক আছে, প্রত্যেকটা স্টেজে ইকোনমির প্রত্যেকটা স্টেজে ঠিক কত টাকার ভ্যালু এডিশন হবে, এই ভ্যালু এডিশন গুলো কিন্তু আমাদের হিসাব করতে হয়
এবং এইভাবে যদি আমরা ক্যালকুলেট করি দ্যাট ইজ জিভিএ, গ্রস ভ্যালু অ্যাডেড। এটা কিন্তু প্রোডাক্ট মেথড বা আউটপুট মেথডেরই একটা পার্ট। তাহলে এইটা গেল আমার তিনটে মেথড, এক্সপেন্ডিচার মেথড, ইনকাম মেথড অ্যান্ড প্রোডাক্ট মেথড। আর গ্রস ভ্যালু অ্যাডেড এর কনসেপ্ট কি, ইচ অ্যান্ড এভরি স্টেজে আমরা যে টাকার ভ্যালু অ্যাডিশন হবে আমরা শুধু সেই টাকাটাকেই ধরবো, তাহলে কিন্তু ডবল কাউন্টিং হওয়ার কোনো জায়গা নেই। যেমন ধরো সাপোজ গম ধরলো, গম থেকে যখন ময়দা হলো তখন ময়দার 20 টাকা ধরবে না, দেখবে কত টাকার ভ্যালু অ্যাডিশন হচ্ছে, আচ্ছা 10 টাকার ভ্যালু অ্যাডিশন সেটা ক্যালকুলেট। ময়দা থেকে যখন বেকারিতে এলো 30 টাকা ধরবো না, আমি দেখবো কত টাকার ভ্যালু অ্যাডিশন হচ্ছে সেটা ক্যালকুলেট। সেম এখান থেকে স্যান্ডউইচ হলো 45 টাকা ধরবো, আমি দেখবো কত টাকার ভ্যালু অ্যাডিশন হচ্ছে সেটাই ক্যালকুলেট করবো। তাহলে এই সমস্ত ভ্যালু এডিশন যোগ করে দিলেই কিন্তু আমার ফাইনাল ভ্যালু পেয়ে যাবে, বা আমি একদম কনজিউমার লেভেলে গিয়ে ফাইনাল ভ্যালু ক্যালকুলেট করতে পারি। তো বোথ ওয়েতে আমাদের এটা পসিবল। তো যেখানে আমরা প্রত্যেকটা স্টেজে ভ্যালু এডিশন গুলো ক্যালকুলেট করে ন্যাশনাল ইনকাম ম্যাপি, সেটাকে বলা হয় আমাদের গ্রস ভ্যালু অ্যাডেড, জিভিএ মেথড। তো এইটা হচ্ছে আমাদের তিন ধরনের টপিক, ন্যাশনাল পরিমাপ করার তিনটে। এখান থেকে ইন ডিটেলস প্রচুর কোশ্চেন আসে, মেথড গুলোর নাম মনে রেখো আর এই বেসিক জায়গাটা মনে রেখো, তাহলেই হবে। ওকে, এইটুকুতে কারোর কোনো ডাউট বা কোনো জিজ্ঞাসা? তাহলে আমরা এটা দেখলাম, বে প্রাইস শিখলাম, কারেন্ট প্রাইস শিখলাম, মার্কেট কস্ট শিখলাম, ফ্যাক্টর কস্ট শিখলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ইকোনমি তিনটে মেজারমেন্ট করা, ন্যাশনাল মেজারমেন্ট করা আমরা তিনটে মেথড শিখলাম, এবং তিনটে মেথডের বেসিক গুলো শিখলাম। যে এক্সপেন্ডিচার মেথডে সি মানে কি, আই মানে কি, জি মানে কি, এস মানে কি, এ মানে কি, ইনকাম মেথডে ডব্লিউ মানে কি, ডব্লিউ মানে ওয়েজ, আর মানে রেন্ট, টি মানে প্রফিট এন্ড মিক্সড ইনকাম। এই টপিক গুলো যোগ করলে আমরা ইনকাম মেথড পেয়ে যাই। এন্ড লাস্ট আমরা শিখলাম প্রোডাক্ট মেথড, যেখানে আমরা ফাইনাল রেটটা নেব, বা আমরা গ্রস ভ্যালু অ্যাড হইতে টোটালি প্রত্যেকটা স্টেজে যে পরিমাণ ভ্যালুয়েশন হলো সেটা আমরা ক্যালকুলেট করব। সাধারণ গ্রস ভ্যালু অ্যাড জায়গাটা বলতে হলে কোনো ডাউট? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে এই তো গেল হচ্ছে আমার ন্যাশনাল ইনকামের ইন্টেন্ট বিভিন্ন জায়গা। হ্যাঁ, তো বিভিন্ন তোমরা যে একটু ইকোনমি ইন্টেন্ট বলতে পারো, সেখানে হয়তো আরো অনেক কিছু পাবে, ঠিক আছে। বেস কস্টের মানে প্রাইস, কারেন্ট প্রাইস, মার্কেট কস্ট, ফ্যাক্টর কস্ট, ওখানে একটা মার্কেট প্রাইসের কনসেপ্ট আছে, বাট ফর আওয়ার বেসিক প্রিপারেশন ইটস নট অ্যাট লিমিটেড। তোমরা নিজেকে ওভার বার্ন করবে, ঠিক আছে। আমি যেটা বললাম, তুমি যে কোনো সালের কোথার কোশ্চেন খুলে বা ন্যাশনাল ইনকামটা আমরা বললাম, যে কোনো ইয়ার পরীক্ষা কোশ্চেন খুলে দেখে এই বাইরে একটা কোশ্চেন পাচ্ছ না, যদি ইন্টারেস্ট পাও এটাও কিন্তু আমি জানি যে এই কোশ্চেন গুলো বাইরে হচ্ছে, আমি দরকার হলে সেই টপিকটা আবার বলবো। বাট মোস্টলি আমি কিন্তু এই কয়েকটা জায়গা থেকে কোশ্চেন পাবে, কারেন্ট প্রাইস, বেস প্রাইস, মার্কেট কস্ট, ফ্যাক্টর কস্ট, জিপি, জিএমপি, এনডিপি, বিভিন্ন সংজ্ঞাগুলো, ওকে, এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের মেথড গুলো আছে, মেথড গুলো। আর একটা কনসেপ্ট হয়, এইটা একটু মনে বুঝো, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে তোমার ডিসপোজেবল ইনকাম। ডিসপোজেবল ইনকাম, আমরা যে ইনকাম করি, আমাদের ইনকামের পুরো আটটাই কিন্তু ডিসপোজেবল না। সাপোজ ধরো আমি চাকরি করছি, আমি হয়তো সরকার থেকে 50,000 টাকা স্যালারি পাচ্ছি। নাও 50,000 টাকার মধ্যে 50,000 টাকাই কি আমি খরচ করে দিতে পারবো না? তবে ধরো সরকারকে প্রমাণ 2,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে আমি হয়তো হাতে পাচ্ছি 48,000, বিভিন্ন আমার কেটে নিচ্ছে। এই 48,000 টাকা যেটা আমি হাতে পাচ্ছি একদম ক্যাশ হিসেবে, যেটাকে আমি খরচ করতে পারবো, যেটাকে আমি ডিসপোজ করতে পারবো, সেই ইনকামটাকে বলে কিন্তু ডিসপোজেবল ইনকাম। সো ডিসপোজেবল ইনকাম এন্ড গ্রস ইনকাম ইজ নট সেম। গ্রস ইনকাম হচ্ছে আমার যেটা টোটাল ইনকাম, বাট ডিসপোজেবল ইনকাম মানে আমার ইনকামের যে পার্ট আই ক্যান ডিসপোজ, দ্যাট ইজ ডিসপোজেবল ইনকাম। এটা ক্লিয়ার হলো? ডিসপোজেবল ইনকামের জায়গাটা ক্লিয়ার? ও স্যার ক্লিয়ার। স্যার বলছি গ্রিন জিডিপি একটা ছোট স্যার পার্ট মানে ওটা আছে। গ্রিন জিডিপি, দেখো আমাদের কিছু জায়গায় জিডিপি আমরা যখন, এই যে জিডিপি আমরা যেটা ক্যালকুলেট করছি, যখন আমরা জিডিপি ক্যালকুলেশনে এনভায়রনমেন্টের ব্যাপারটা, এই ব্যাপারগুলোকে আমরা ভ্যালু দেব, ঠিক আছে। যেমন ধরো সরকার হয়তো বৃক্ষরোপণ করেছে বা এনভায়রনমেন্ট রিলেটেড কিছু কাজকর্ম করেছে, সেই ব্যাপারগুলোকে যখন আমরা ভ্যালু দেব, ক্যালকুলেট করব, সেই ধরনের এটাকে বলা হবে গ্রিন জিডিপি, যেখানে এনভায়রনমেন্ট রিলেটেড আমরা কিন্তু কনসেপ্ট দেখব, সেই জায়গাটাকে আমাদের বলা হবে গ্রিন জিডিপি।
তাহলে গ্রিন জিডিপিতে কিন্তু আমাদের এনভায়রনমেন্ট হচ্ছে একটা খুব বড় প্রায়োরিটির জায়গা, এনভায়রনমেন্ট হচ্ছে খুব বড় একটা প্রায়োরিটির জায়গা, ঠিক আছে। আর আমরা এইখানে যেটা দেখলাম ডিসপোজেবল ইনকাম, এটা এখান থেকে কিন্তু একটা কোশ্চেন হয়, তাহলে ডিসপোজেবল ইনকাম আমাদের কোন জায়গাটা হলো? ডিসপোজেবল ইনকাম আমাদের হলো যে আমরা গ্রস যেটা স্যালারি পাচ্ছি, গ্রস স্যালারি মানে গ্রস স্যালারি থেকেও আমাদের যখন মানে ট্যাক্স বাদ দিয়ে যেটুকু আমাদের পড়ে থাকছে সেই জায়গাটাই হয়ে যাচ্ছে কি আমাদের ডিসপোজেবল ইনকাম। ওকে, আর গ্রিন জিডিপির জায়গাটায় আমাদের কি হলো? গ্রিন জিডিপির জায়গাটায় আমরা যে এনভায়রনমেন্টকে যখন আমরা ভ্যালু দিচ্ছি, যে আমরা যে বিভিন্ন রকমের কাজকর্ম করছি তার তো একটা এনভায়রনমেন্ট কনজিকুয়েন্স আছে। যেমন ধরো সরকার হয়তো কিছু একটা আহ, গাছ কেটে হয়তো কোনো রকম একটা রাস্তা বানাচ্ছে, তাহলে তার কিন্তু একটা এনভায়রনমেন্টাল কনজিকুয়েন্সেস আছে, তাহলে তার তো একটা লস আছে। আমরা ধরো গাছ কেটে যখন রাস্তা বানাচ্ছি, আমাদের রাস্তাটা যেমন একটা প্রোডাক্ট হলো, তেমনি আমাদের এই গাছগুলোও কিন্তু কাটা গেল, তাহলে তারও কিন্তু একটা ইকোনমিক লস আছে। তো এইগুলোকেও কিন্তু ক্যালকুলেট করতে হবে। মানে মোট কথা, যখন আমরা জিডিপি ক্যালকুলেশনের সময় এনভায়রনমেন্টালের যে লস গুলো হবে সেগুলোকেও মানিটাইজ করে নেব এবং সেই সমস্ত জিনিসগুলোকেও ক্যালকুলেট করব, দ্যাট উইল বি আওয়ার গ্রিন জিডিপি, দ্যাট উইল বি আওয়ার গ্রিন জিডিপি। মানে আমরা জিডিপি ক্যালকুলেট করলাম 10 কারোর, কিন্তু আমরা হয়তো গাছ কেটে ফেলেছি 2 কারোরের, এনভায়রনমেন্টাল লস করে ফেলেছি 2 কারোরের, সো ইট শুড বি সাবট্রাক্টেড। 8 কারোরকে আমরা বলবো আমাদের গ্রিন জিডিপি, 8 কারোরকে আমরা বলবো আমাদের গ্রিন জিডিপি। মানে কি, এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্সেস এর যে কস্ট, এনভায়রনমেন্টকে ক্ষতি করার যে কস্ট, দ্যাট উই হ্যাভ টু we have to consider, we have to consider while calculating our GDP, that will be our green GDP. কি হলো তাহলে বোঝা গেল? স্যার ক্লিয়ার। গ্রিন জিডিপি আমরা বুঝলাম, ডিসপোজেবল ইনকাম কি জিনিস সেটা বুঝলে আশা করি। নেক্সট আরেকটা জায়গা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিয়াল রেট আর নমিনাল। যে রিয়াল জিডিপি নমিনাল জিডিপি পড়েছি, এটাও কিন্তু রিয়াল ইন্টারেস্ট রেট আর নমিনাল ইন্টারেস্ট রেট, এই জায়গাটাও কিন্তু একটু আমাদের বুঝতে হয় বিভিন্ন জায়গা থেকে, কনসেপচুয়াল কোশ্চেনের জন্য এই জায়গা বুঝতে হয় রিয়াল নমিনালের কনসেপ্টটা কি। তো আজকে আমার কাছে 100 টাকা আছে, আমার একটা ডেয়ারি মিল্ক চকলেট খেতে খুব ইচ্ছা করছে, তার জন্য 100 টাকা। কিন্তু আমি ভাবলাম ব্যাংক ধরো 8% হারে সুদ দিচ্ছে, কথার কথা হচ্ছে সেভিংস ব্যাংক। আমি ভাবলাম যে থাক, ডেয়ারি মিল্কের চকলেট খাবো না, আমি এই টাকাটা ব্যাংকে রাখি, এই 1 বছর পরে তাহলে আমি 8% সুদ, মানে 1 বছর পরে 108 টাকা পেয়ে যাবো, তখন আমি ডেয়ারি মিল্কের চকলেট, তাহলে আমার 8 টাকা লাভ হবে। এটা কি খুব বুদ্ধিমানের কনসেপ্ট? যা মনে হয় তোমার, বোঝা গেছে সিনারিও? সিনারিওটি বললাম, আজকে আমার কাছে 100 টাকা আছে, আমি একটা ডেয়ারি মিল্কের চকলেট খেতে চাই, তার দাম 100 টাকা, কিন্তু আমি ভাবলাম থাক, চকলেট খাবো না, ব্যাংকে 8% হারের সুদে রাখি, তাহলে পরের বছর 108 টাকা পাবো, আর 100 টাকা দিয়ে চকলেট খেয়ে নেবো, 8 টাকা আমার হাতে থাকবে। কি এটা কি বলি, ছেলেটাকে চালাকতে বলবে না বোকালে বলবে? চালাকি মনে হচ্ছে। সাধারণ বোধ চালাক মনে হচ্ছে, আর কিছু মনে হচ্ছে? বাকি যারা আছো রেসপন্স করো সব, যতটা ইন্টারেক্টিভ করা যায় ক্লাসটা। ওকে, কি মনে হচ্ছে, চালাক না বোকা? ক্লেভার না সি, ক্লেভার না বোকা? না, এটা ডিপেন্ডস ও ক্লেভার না বোকা ছেলে, ডিপেন্ডস অন হোয়াট। পরের বছর দেখা গেল এই চকলেটের দামটা হয়ে গেল 110 টাকা, কারণ চকলেটের দাম আর পরের বছর 100 টাকা থাকবে না, চকলেটের দামটাও তো বাড়বে, তাহলে ও কিন্তু বোকা বনে গেল। তো আগের বছর বরং চকলেটটা খেতাম, তো পরের বছর আর খেতে পারবে না, 110 টাকা হয়ে গেছে, হয়েছে 108 টাকা। তো এখানে রিয়াল আর নমিনাল কনসেপ্ট আসে। তো আমি ধরে নিলাম চকলেটের দামটা 110 টাকা না হয়ে হয়েছে 106 টাকা, 106 টাকা, তাহলে কিন্তু চকলেট খেতে পারবে এবং ও 2 টাকা লাভ করতে পারবে, 2 টাকাও প্রফিটে থাকতে পারবে। তাহলে কনসেপ্টটা কি হলো,
ও ভেবেছে আমি প্রফিটে থাকবো 8টা, কিন্তু ও প্রফিট থাকলো হচ্ছে 2টা। তার মানে ওর এই যে ইন্টারেস্ট রেট 8%, এটা কিন্তু রিয়াল ইন্টারেস্ট রেট নয়, ও রিয়াল লাভ করলো 2টা। এই ইন্টারেস্ট রেটটাকে বলা হয় নমিনাল ইন্টারেস্ট। কি বলা হয়? নমিনাল নমিনাল ইন্টারেস্ট। এখান থেকে বাঁচাই হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন তবেই আমি পাই রিয়েল ইন্টারেস্ট, তবেই আমি পাই রিয়াল ইন্টারেস্ট। তাহলে আমার নমিনাল ইন্টারেস্ট রেট ছিল 8%, কিন্তু আমার মার্কেটে ইনফ্লেশন হচ্ছে আবার 6%, কারণ চকলেটের দাম 100 টাকা থেকে 106 টাকা হয়ে গেছে, ইনফ্লেশন চলছে 6%। তাহলে আমার রিয়াল ইন্টারেস্ট রেট দাঁড়িয়ে গেল কিন্তু 2%। আমি এটা ভেবেছিলাম 8%, দ্যাট ইজ আওয়ার নট রিয়াল ইন্টারেস্ট রেট, দ্যাট ইজ নমিনাল ইন্টারেস্ট। তাহলে 8%টা হয়ে যাচ্ছে আমার নমিনাল ইন্টারেস্ট, নমিনাল। আর আমার রিয়াল দাঁড়িয়ে যাচ্ছে কত? রিয়াল দাঁড়িয়ে যাচ্ছে নমিনাল মাইনাস ইনফ্লেশন, মাইনাস ইনফ্লেশন, মানে 8 মাইনাস 6 ইকুয়াল টু 2%। তাহলে 2%টা হয়ে যাচ্ছে আমার রিয়াল ইন্টারেস্ট। মার্কেটে যদি এরকম দেখা যায় যে ইনফ্লেশনের মান অনেক হাই, ধরো 10% ইনফ্লেশন, তাহলে কিন্তু আমার রিয়াল ইন্টারেস্ট নেগেটিভ চলে যাবে। রিয়াল ইন্টারেস্ট কিন্তু আমার নেগেটিভ চলে যাবে, মানে আমার লাভের বদলে ব্যাংকে টাকা রেখে লস হবে। ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা প্রযোজ্য। দেখবে ব্যাংক যখন হোম লোন দেয় লং টার্ম, ধরো 25 ইয়ারের জন্য দিচ্ছে, ব্যাংক তখন কিন্তু তোমার কাছে ফিক্সড ইন্টারেস্ট নেয় না, ব্যাংক বলে ফ্লোটিং ইন্টারেস্ট। ফ্লোটিং ইন্টারেস্ট, ফ্লোটিং মানে কি? ইন্টারেস্ট চেঞ্জ হতে পারে বিভিন্ন সময়। ধরো ব্যাংক এখন তোমাকে হয়তো কথার কথা ধরলাম 8%-এর সুদ লোন দিয়েছে, 8%-এর তোমাকে 100 টাকা দিয়ে, এবার দেখা গেল মার্কেটে ইনফ্লেশন চলছে 10%, তাহলে পরের বছর তুমি ব্যাংকে শোধ দেবে 108 টাকা, কিন্তু তখন জিনিসপত্রের দাম হয়ে গেছে 110 টাকা। ব্যাংকের কিন্তু ঘুরিয়ে তোমার থেকে লাভের বদলে ব্যাংকের বরং লস হয়েছে তোমাকে লোন দিয়ে, মানে ওদের যে ক্যাপিটাল সেটা কমতে থাকে। কারণ 100 টাকা দিয়ে তোমার থেকে 100 টাকা পেলে, তো 100 টাকার ভ্যালু তো 110 টাকা হয়েছে, তাহলে আলটিমেটলি ও কিন্তু লস খেয়ে গেল 2%। দ্যাটস ওয়াই যখন মার্কেটে ইনফ্লেশন চলবে 10%, তখন ব্যাংক তোমাকে আর 8% সুদে লোন দেবে না, ব্যাংক হয়তো সুদে করে দেবে 12% বা 15%। ইনফ্লেশন থেকে অল টাইম ব্যাংক সব থেকে বেশি লোন নেবে, আদারওয়াইজ ব্যাংকের লস হয়ে যাবে। এক্ষেত্রে দুটো কনসেপ্ট হয়, একটা রিয়াল ইন্টারেস্ট রেট, একটা নমিনাল ইন্টারেস্ট রেট। বোঝা গেল এটা? হ্যাঁ স্যার। তাহলে আমরা ন্যাশনাল ইনকাম ফ্যাক্টর কিন্তু কমপ্লিট করলাম। We have completed national income. কি কি পেলাম আমরা যদি আগে ক্লিক করি, বেসিক্যালি ন্যাশনাল ইনকামের আমরা কি কি পেলাম? জিডিপি, বিএনপি, এনপি, এমএনপি। জিডিপি এর বেস প্রাইস, জিডিপি এর কারেন্ট প্রাইস, মানে নমিনাল জিডিপি আর রিয়াল জিডিপি। জিডিপি ডিফারেন্ট আমরা পড়লাম, জিডিপি এর ফ্যাক্টর কস্ট, জিডিপি এর মার্কেট কস্ট। আমরা পড়লাম ডিফারেন্ট মেথড টু ক্যালকুলেট জিডিপি, expenditure method, income method, and product method or output method or gross value added method. আমরা বললাম real interest rate, nominal interest rate, what is green GDP সেটা আমরা বললাম, এবং আমরা দেখলাম আমাদের disposable income। এই টপিক গুলো আমরা কভার করলাম। এই টপিকে যদি আরো কোনো জায়গায় ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ আমি আর 20-25 মিনিট আজকে পড়বো। তার নেক্সট টপিক আছে আমাদের ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তার দিকে এগিয়ে। এটুকু থেকে যদি কারো কোনো ডাউট হয় তাহলে আমাকে জানান। যদি কোনো ডাউট না থাকে তাহলে কিন্তু আমরা নেক্সট ক্লাসে চলে যাব। আজকে আমরা নেক্সট ক্লাসের বেসিক জায়গাটা পড়বো, ডিমান্ড ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ওকে, ডিমান্ড ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ ডেভেলপমেন্ট। আমরা দেখো যখন এই জিডি চ্যাপ্টার পড়ছি, আমরা যে নমিনাল জিডিপি, রিয়াল জিডিপি দেখলাম, আমরা দেখলাম যে নমিনাল জিডিপি 1 কোটি ছিল, পরের বছর 1 কোটি 40 লাখ হয়ে গেল। আমরা বললাম জিডিপি গ্রোথ,
তো একটা সময় ইকোনমিস্টরা গ্রোথের পেছনে ছিল। ওকে, আমরা সবসময় ভাবতাম যে গ্রোথ আমরা করবো, কি করে আমরা আমাদের গ্রোথটাকে বাড়াবো। তো তখন বিভিন্ন ধরনের ইকোনমিক প্যারামিটার আমাদের সামনে এলো এবং আমরা বুঝলাম যে গ্রোথ ইজ নট দ্য অনলি ফ্যাক্টর। আমাদের কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্টের কনসেপ্ট আসা শুরু করে। তাহলে গ্রোথ মানে কি? গ্রোথ হচ্ছে দেখো একটা কোয়ান্টিটিভ জিনিস। মানে আজকে ধরো আমার কথার কথা ধরছি, আজকে ধরো হাইট হচ্ছে 160 সেন্টিমিটার, ধরো একটা ছোট বাচ্চা আছে তার হাইট হচ্ছে 160 সেন্টিমিটার, ক্লাস 9-10 পড়ে একটা, পরের বছর সে আরেকটু বৃদ্ধি পাবে, ধরো হলো 165 সেন্টিমিটার। তাহলে ওই 5 সেন্টিমিটার ইজ গ্রোথ। তাহলে গ্রোথকে কিন্তু আমরা খুব সহজেই মেজার করতে পারি। গ্রোথ হচ্ছে একটা কোয়ান্টিটিভ নেচার, ইট ইজিলি মেজারেবল। তুমি আগেরটার ভ্যালু আর পরেরটার ভ্যালু নিলেই তুমি তার কতটা গ্রোথ হলো, কতটা তার পার্সেন্টেজ, সমস্ত কিছু তুমি ক্যালকুলেট করে দেবে। তো ইকোনমিক্সের একসময় এই জিডিপি গ্রোথটাকে প্রাইমারি ফ্যাক্টর হিসাবে হতো, যে কোন দেশ কতটা গ্রোথ করছে, তার ন্যাশনাল ইনকাম কতটা গ্রো করছে, তার ওভারঅল জিডিপি কতটা গ্রোথ করছে, তার মানে সেই দেশ তত বেটার। কিন্তু আস্তে আস্তে বোঝা গেল যে পৃথিবীতে এমন কিছু দেশ আছে যে দেশে হয়তো গ্রোথ খুব ভালো, যে দেশে হয়তো খুব স্পিডিলি এগোচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সেই দেশে প্রচুর ছেলেপিলে মারা যাচ্ছে, সেই দেশে হয়তো দেশের মধ্যে যুদ্ধ লেগে থাকছে ম্যাক্সিমাম টাইম। ইকোনমিক্সরা তখন বুঝলো যে গ্রোথ ইজ নট দ্য অনলি ফ্যাক্টর, আমাদের গ্রোথের সাথে সাথে ডেভেলপমেন্টের দিকেও জোর দিতে হবে, ডেভেলপমেন্টের দিকেও জোর দিতে হবে। নাও গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কি? ডেভেলপমেন্ট কিন্তু একটা কোয়ান্টিটিভ নেচার নয়। ধরো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তোমার ইকোনমিতে নলেজ কিরকম, আর হয়তো 3-4 মাস তুমি প্রচুর ইকোনমি ক্লাস করলে, তারপর আমি বললাম তোমার নলেজটা কি ডেভেলপ করেছে, তুমি বললে হ্যাঁ স্যার কিছুটা ডেভেলপ করেছে। না, কোশ্চেন আমি যদি বলি যে কত পার্সেন্ট ডেভেলপ করেছে, তুমি কিন্তু উত্তর দিতে গিয়ে খুব কষ্ট পাবে, তাই না? যে কত পার্সেন্ট ডেভেলপ করেছে এটা আমি কি করে বলতে পারবো। তার মানে ডেভেলপমেন্টকে কিন্তু মাপা এতটা সহজ নয়, গ্রোথকে মাপা তো বেশ সহজ। তো ডেভেলপমেন্টকে কিন্তু মাপা একটু টাফ। তার মানে সেখানে আমাকে বিভিন্ন প্যারামিটার ভাবতে হবে যে কি করে আমি ডেভেলপমেন্টকে। এই কারণে ডেভেলপমেন্ট কি? ডেভেলপমেন্ট এক ধরনের কোয়ালিটেটিভ নেচার, কোয়ালিটেটিভ কোয়ালিটিভ নেচার। ঠিক আছে, ডেভেলপমেন্ট কি? কোয়ালিটেটিভ নেচার। ডেভেলপমেন্ট হচ্ছে এক ধরনের কোয়ালিটেটিভ নেচার। এবং ডেভেলপমেন্টকে কিন্তু আমি খুব ইজিলি পরিমাপ করতে পারবো না, ইজিলি পরিমাপ করতে পারবো না। ডেভেলপমেন্টকে আমি যেটা করতে পারি খুব সহজে, কম্পারিজন। আমি যদি বলি যে ঠিক আছে এই 3 মাসে তোমার ইকোনমির নলেজ বেশি বেড়েছে না তোমার ভাইয়ের ইকোনমির নলেজ বেশি বেড়েছে, তুমি হয়তো বলবে স্যার ভাইয়েরটা বেশি বেড়েছে বা আরটা বেশি বেড়েছে। ইটস ইজিলি কম্পেয়ার করাটা কিন্তু খুব সহজ ডেভেলপমেন্ট। এই ছেলেটা পড়াশোনায় ডেভেলপ করছে, কে বেশি ভালো ডেভেলপ করছে। তো কম্পারিজন ইজ কোয়াইট ইজি ফর ডেভেলপমেন্ট, বাট এটা যেহেতু একটা কোয়ালিটেটিভ টুল, এই কারণে কিন্তু এর ভ্যালু দেওয়া খুব টাফ। তো ইকোনমিক্সদের মধ্যে কিন্তু এইটা নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হলো যে ডেভেলপমেন্টকে কি করে ভ্যালু দেবে। ডেভেলপমেন্টকে ভ্যালু দেওয়াটা কিন্তু প্রচন্ড টাফ একটা ব্যাপার দেখা, যে ওভারঅল আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে সেটাকে আমরা ভ্যালু কি করে। সেখানে প্রচুর ইকোনমিস্ট কাজ করলো এবং কাজ করতে করতে 1990s ডাক্তার মেহবুবুল হক, মেহবুব উল, তিনি একজন পাকিস্তানের ইকোনমিস্ট। তিনি কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স একটা চালু করেন এবং তার পরিমাপ করার একটা সুন্দর ভ্যালু দিয়ে, একদম সংখ্যা দিয়ে তিনি কিন্তু কি করে মাপা যায় তার একটা দিশা দেখালেন। তো এই কারণে মেহবুবুল হককে বলা হয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের জনক। এটা কিন্তু প্রচুর পরীক্ষা আছে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স জনককে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের জনক হচ্ছে মেহবুবুল হক, পাকিস্তানের একজন ইকোনমিস্ট। এবং 1990s তিনি কিন্তু এই এইচডিআইটা চালু করেন। পরবর্তীকালে অমর্ত্য সেন কিন্তু এটাই অনেক এডিশন করেছিলেন অমর্ত্য সেন, বাট ইনিশিয়াল মেহবুবুল হকের হাত দিয়ে কিন্তু এটা শুরু হয়। তো দ্যাট ইজ ডেভেলপমেন্টকে কি করে আমরা ভ্যালু দিতে পারি। নাও আমরা এখানে একটু পড়বো যে বেসিক আমাদের তোমার কিছু কনসেপ্ট, গ্রোথ কি ডেভেলপমেন্ট। তাহলে আমরা যেটা বুঝলাম যে গ্রোথ কি, গ্রোথ একটা কোয়ালিটেটিভ অ্যান্ড ভ্যালু মিউচুয়াল চেঞ্জ, পজিটিভ অর নেগেটিভ সাইন। ওকে, ডেভেলপমেন্ট কি, ডেভেলপমেন্ট আমরা দেখলাম একটা কোয়ালিটেটিভ, ওটা তাহলে কোয়ান্টিটিভ, এটা কোয়ালিটেটিভ। আমরা কিছু উদাহরণ দিয়ে সেগুলো বুঝলাম যে গ্রোথ ডেভেলপমেন্টের মধ্যে ফারাক।
ওকে, তো আমরা এই যে এবু হক ইনি কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা ইন্ট্রোডিউস করেছেন। ঠিক আছে, এবু হক ইনি কোথা থেকে, পাকিস্তানের একজন ইকোনমিস্ট, তিনি হিউম্যান ডেভেলপমেন্টটা ইন্ট্রোডিউস করেছিলেন। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। তো এখানে বেশ কিছু কোশ্চেন টোশ্চেন দিয়ে, কিছু কার্টুন দিয়ে ডেভেলপমেন্টের জায়গাটা বোঝানো হয়েছে। ডেভেলপমেন্ট কি কি তোমার পিলার আছে সেগুলো এখানে বলা আছে, ইকুয়ালিটি, সাস্টেইনেবিলিটি, প্রোডাক্টিভিটি, এনভায়রনমেন্ট। তো খুব একটা কিছু দরকার নেই। এবার আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ঢুকবো। তার আগে এই জায়গাটা একটা উদাহরণ দিয়ে যদি আমরা বুঝি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে কেন ডিফারেন্সিয়েট করাটা দরকার। ধরো দুটো দেশ আছে, দুটো জেলা আছে, একটা জেলা দুইটা জেলা। এই জেলাতে 100 লোক বাস করে, এই জেলাতে 100 লোক বাস করে। এই জেলাতে ধরো এক একজনের ডেলি ইনকাম 100 টাকা, মানে ডেলি 1 লাখ টাকা। ডেলি ইনকাম ধরো 1000 টাকা, ডেলি 1 লাখ, 1 লাখ টাকা এই জেলার ইনকাম। এখানে ডেলি সবার ইনকাম 1000 টাকা এবং ডেলি 1 লাখ টাকা। তাহলে এই দুটো জেলা এখন একই সিনারিওতে আছে। নেক্সট ইয়ার ধরো এই জেলার ইনকাম হলো 5 লাখ, এই জেলার ইনকাম হলো 3 লাখ। ছিল হচ্ছে 1 লাখ, হয়ে গেল 5 লাখ, হয়ে গেল 3 লাখ। নাও তুমি তাহলে কোন জেলাটাই থাকতে চাইবে? আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি, তুমি নতুন এসছো, তোমাকে বলেছি এ জেলা বা বি জেলায় যেতে হবে, তুমি তাহলে কোন জেলাটায় যেতে চাইবে এই সিনারিওতে দাঁড়িয়ে? এই জেলাতে স্যার। তোমার মনে হবে এই জেলায় যাই, কারণ এই জেলার গ্রোথ বেশি, 400% গ্রোথ, এর 200% গ্রোথ, ডবল গ্রোথ। কিন্তু আমি যদি আরেকটা এখানে তোমাকে সিনারিও দিই, যে এখানে যে 100 জন, পরের বছর দেখা গেল এই যে এক্সট্রা 4 লাখ ইনকাম হয়েছে সেটা মাত্র 2 জনের মধ্যে, মানে 100 জনের মধ্যে 2 জনের কাছে 2 লাখ 2 লাখ 4 লাখ চলে গেছে। আর এইখানে এটা 100 জনের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়েছে, সবার ইনকাম এখন 1000 থেকে বেড়ে হয়েছে 3। আর এখানে কি হয়েছে, সবার ইনকাম যে 1000 ছিল সেই 1000ই আছে, শুধু মাঝ থেকে 2 জন ব্যক্তি আরো 2 লাখ 2 লাখ 4 লাখ টাকা তাদের ইনকাম বাড়িয়েছে। তার মানে এখন এখানে 2 জন খুবই ভালো ব্যক্তি আছে যাদের পার ডে ইনকাম হচ্ছে 2 লাখ টাকা করে, 4 লাখ। আর বাকি 98 জন মিলে তাদের ইনকাম হচ্ছে বাকি টাকাটা দিয়ে টোটাল 5 লাখ। মানে এই জেলায় সবারই এখন ডেইলি ইনকাম হচ্ছে 3000 টাকা। তাহলে তুমি কোন জেলায় যেতে পারবে, মানে যেতে চাইবে এখন? বিতে স্যার। বিতে যেতে চাইবে। এতে কখন যেতে চাইছে, যদি তুমি দুজনের মধ্যে একজন হতো তাহলে বলতে আমি এতে যাব, কিন্তু তুমি তো দুজনের মধ্যে একজন হবে কি হবে না গ্যারান্টি নেই, দুজন তো অলরেডি হয়ে আছে। তুমি কিন্তু নর্মালি এখন চাইবে বিতে যেতে, বিকজ তাহলে বিতে কেন যেতে চাইছো, হোয়াট ইজ দ্য রিজন? আনইকুয়ালিটিটা কম, ইকুয়ালিটি বেশি। একদম, বিতে তার মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়েছে ইনকাম। তো গ্রোথ ইজ নট দ্য অনলি ফ্যাক্টর, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম দ্যাট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো সেই কারণে কিন্তু আমরা বিতে যেতে চাইবো। এই কারণেই বলা হচ্ছে যে ডেভেলপমেন্ট হচ্ছে খুব প্রচন্ড ক্রুশিয়াল একটা জিনিস। অনলি গ্রোথ দিয়ে আমরা সমস্ত কিছু মাপতে পারবো না। ডেভেলপমেন্টের কি কি আমাদের যে বেসিক কনসেপ্ট গুলো আমরা বললাম, ডেভেলপমেন্ট আমরা কি করে বুঝবো, যে পিলার কি কি ডেভেলপমেন্টের, যে ইকুইটি একটা পিলার, যে সবার কাছে ইকুয়াল অপরচুনিটি, এম্পাওয়ারমেন্ট, হ্যাঁ, এম্পাওয়ার যাতে হয়। এম্পাওয়ারমেন্ট মানে কি, ওম্যান এম্পাওয়ারমেন্ট, আমরা যেটা পড়েছি যে সবাই যাতে স্বনির্ভর হওয়ার একটা জায়গায় থাকে, তাই না? মহিলারা স্বনির্ভর হবে, পুরুষরা স্বনির্ভর হবে, এটা এম্পাওয়ারমেন্ট যাতে থাকে, প্রোডাক্টিভিটি যাতে থাকে এবং সাস্টেনেবিলিটি যাতে থাকে। প্রোডাক্টিভিটি মানে যাতে হিউম্যান যারা লেবার আছে তারা যাতে প্রপার ওয়ার্ক পায়, হিউম্যান যারা লেবার আছে তারা কিন্তু সমপরিমাণ কাজ করে যাতে অনেকটা প্রোডাক্ট উৎপন্ন করতে পারে, ঠিক আছে? আর সাস্টেনেবিলিটি মানে কি, সাস্টেনেবিলিটি মানে যে ইকোনমিটা যেভাবে চলছে বা ইকোনমিটা যেভাবে গ্রোথ হচ্ছে সেই গ্রোথটা যাতে লং টার্ম, সেই গ্রোথটা যাতে সাস্টেন করে, এটাও কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে? যে আমরা প্রতি বছর হেভি গ্রোথ করছি কিন্তু 10 বছর পর পুরো দেশ ধ্বংস হয়ে গেল, ইটস নট সাস্টেনেবল। যেমন আমাদের রাজ্যের যে অর্থনীতি, ইটস নট সাস্টেনেবল। যে তুমি যখন এত স্কিম চালাবে, প্রচুর স্কিম চালাবে, ইকোনমিতে কোনো প্রোডাকশন হবে না, আমাদের তাহলে কি ধার প্রচুর বাড়বে, একটা সময় কিন্তু এটা আনসাস্টেনেবল হবে। তো আমাদের ডেভেলপমেন্ট করতে গেলে কিন্তু আমাদের সাস্টেনেবল ইকোনমি হতে হবে, সাস্টেনেবল হতে হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট জায়গা।
তো এই প্যারামিটার গুলো প্রচন্ড ইম্পর্টেন্ট ওভারঅল আমাদের ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে। এবং প্রোডাক্টিভিটি বলতে গিয়ে একটা কনসেপ্ট একটু আমার মাথায় এলো, ঠিক আছে, এটা ন্যাশনাল ইনকাম এর একটা কনসেপ্ট, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল আউটপুট রেশিও। ক্যাপিটাল আউটপুট রেশিও, ঠিক আছে। ক্যাপিটাল আউটপুট রেশিও মানে তোমার একটা ক্যাপিটাল দিতে কতটা আউটপুট, মানে তোমার মানে ক্যাপিটাল দিয়ে, সাপোজ ধরো ক্যাপিটাল বলতে কি বোঝায়, তুমি যে সম্পদ কাজে লাগিয়েছো, এই কনসেপ্টটা একটু বোঝাটা ন্যাশনাল ইনকামের একটা কনসেপ্ট, ঠিক আছে। ক্যাপিটাল আউটপুট রেশিও, হ্যাঁ। ক্যাপিটাল বলতে কি বোঝায়, যদি তোমাদের কাউকে জিজ্ঞেস করি, যে কেউ একটু বলো দেখি, হোয়াট ইজ ক্যাপিটাল? ক্যাপিটাল মানে স্যার, মানে কি বলবো, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আর কি। ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ বলতে মানে কিরকম ব্যাপারটা? মানে অ্যাসেট যেটা স্যার, সেটাকেই ক্যাপিটাল বলা হয়ে থাকে মূলত। আমরা যদি প্রোডাকশনের ক্ষেত্রে ক্যাপিটাল বলতে যাই, তাহলে কি বলবো? আমার কাছে যেটা লিকুইড মানি ভ্যালু রয়েছে সেটাই। সেটা আমার ক্যাপিটাল। এবার ধরো কোনো একটা জিনিস প্রোডাক্ট হবে, মানে কোনটা জিনিস উৎপন্ন হবে, তাহলে আমরা কোন জিনিসটাকে ক্যাপিটাল বলবো? ক্যাপিটাল তার মানে যে জিনিসটা, মানে তোমরা ব্যাপারটা ঠিকই বলছো, মানে যে জিনিসটা আমরা তাহলে আমাদের কারখানায় যত টাকা আমরা ইনভেস্ট করবো, যে টাকাটা আমরা লাগাবো, সেটাই আমাদের ক্যাপিটাল, তাই না? হ্যাঁ স্যার। এবার ক্যাপিটাল আউটপুট রেশিও বলতে আমাদের 1 ইউনিট আউটপুট হওয়ার জন্য কতটা ক্যাপিটাল আমাদের, হাউ মাচ ক্যাপিটাল নিডেড, এটাকেই বলা হচ্ছে ক্যাপিটাল আউটপুট রেশিও। ভালো করে বুঝবে, 1 ইউনিট আউটপুট হতে কতটা ক্যাপিটাল আমার লাগবে। তাহলে যত বেশি ক্যাপিটাল লাগবে 1 ইউনিট আউটপুট, মানে আমি ধরো সাপোজ একটা সাবান তৈরি করি, বা আমি ধরো সাপোজ একটা ট্রাক্টর তৈরি করি, এই একটা ট্রাক্টর তৈরি করার জন্য কতটা আমাকে ক্যাপিটাল দিতে হবে। দেখা যাচ্ছে একটা দেশে একটা ট্রাক্টর তৈরি করার জন্য আমার 10 লাখ টাকা ক্যাপিটাল লাগছে, আর একটা দেশে সেম ওই ট্রাক্টরটা তৈরি করার জন্য 20 লাখ টাকা ক্যাপিটাল লাগছে। তাহলে ক্যাপিটাল আউটপুট রেশিও একটা দেশে হয়ে যাচ্ছে 20 লাখ টাকার, একটা দেশে হয়ে যাচ্ছে 10 লাখ টাকা। কোনটা বেটার? 10 লাখ টাকাটা। 10 লাখ টাকাটা বেটার, একদম। যে আমি কতটা কম ক্যাপিটাল লাগিয়ে ম্যাক্সিমাম আউটপুট জেনারেট করতে পারবো, দ্যাট ইজ বেটার। তো ক্যাপিটাল আউটপুট রেশিও এই কারণে কিন্তু বেশি হওয়া ভালো না। ক্যাপিটাল আউটপুট রেশিও যত কম হবে তত ভালো। ক্যাপিটাল আউটপুট রেশিও মানে কি, 1 ইউনিট আউটপুট তৈরি করতে আমার কতটা ক্যাপিটাল লাগে। আমার যদি 1 ইউনিট আউটপুট তৈরি করতে একটা জায়গায় 10 লাখ, একটা জায়গায় 20 লাখ লাগে, তাহলে সেই 10 লাখটা আমার বেটার, কারণ 10 লাখ টাকা দিয়ে আমি একটা ইউনিট আউটপুট তৈরি করে দিতে পারছি, আর একটা জায়গায় 20 লাখ টাকা লাগছে ওই সেম আউটপুটটা তৈরি করতে। এই কারণে আমাদের কিন্তু ইকোনমিতে চেষ্টা করতে হবে ক্যাপিটাল আউটপুট রেশিওটাকে যতটা সম্ভব কম করা। এটা কিন্তু একটা কনসেপ্ট, এখান থেকে স্টেটমেন্ট বেসড কোশ্চেন আসতে পারে, যে ক্যাপিটাল আউটপুট রেশিও বলতে কি বোঝায়, হয়তো 4টে স্টেটমেন্ট দিয়ে দিল, বা হয়তো জিজ্ঞেস করলো যে ক্যাপিটাল আউটপুট রেশিও বেশি হওয়া ইকোনমির জন্য ভালো, না ক্যাপিটাল আউটপুট রেশিও কম হওয়া ইকোনমির জন্য, দিয়ে বললো উপরের কোন স্টেটমেন্টটা ট্রু। এরকম কিন্তু কোশ্চেন আসতে। ক্লিয়ার হলো এই কনসেপ্টটা, ক্যাপিটাল আউটপুট রেশিওর কনসেপ্টটা? ক্লিয়ার না, কোনো ডাউট? ডাউট হয় ডাবলে লিখে দেবে, তার ডাউট আছে। ক্লিয়ার হলে ডাবলে লিখে দেবে, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, এই যেটা আমরা বুঝলাম যে হোয়াট ইজ ক্যাপিটাল আউটপুট রেশিও, এবং আমরা যেটা বললাম হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টে আমাদের কি লাগবে, ইকুয়ালিটি লাগবে, আমাদের সাস্টেনেবিলিটি লাগবে, আমাদের এমপাওয়ারমেন্ট লাগবে, তো এইগুলো হলো আমরা ডেভেলপ। গ্রোথ মানে যে সবসময় এটা, সেই গ্রোথ মানে যে সেইটা ভালো ডেভেলপ, এরকম আমরা কিন্তু বলতে পারি না। আমরা এ গ্রাম আর বি গ্রাম, দুটো জেলা, এই জেলার বিলার উদাহরণ দেখে আমরা যেটা, তো এই কারণে কিন্তু ডেভেলপমেন্টটা ইকোনমিক্সদের একটা পলিটিক জায়গায় এলো, এবং ইকোনমিক্সরাও কিন্তু ডেভেলপমেন্ট নিয়ে চর্চা করা শুরু করলো। কিন্তু ইকোনমিক্স সেটাই দেখছিল যে ডেভেলপমেন্ট কি করে ভ্যালু দেবে, যে আমাদেরকে যদি বলা হয় যে ডেভেলপমেন্ট কি ভ্যালু দেবো, আমরা যে একটু বলতে অত সহজভাবে বলতে পারবো না। আমার পড়াশোনা কত উন্নতি হয়েছে জিজ্ঞেস করলে ইটস নট ইজি। তো আমি একদম পার্সেন্টেজ একটা ভ্যালু সেটাই বলবো।
তো এটাও কিন্তু ইকোনমিক্সের কাছে চ্যালেঞ্জ ছিল। ফাইনালি দ্যাট মেহবুবুল হক পাকিস্তানের একজন ইকোনমিস্ট, তিনি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বার করেন। তিনি একটা বিশাল বুদ্ধি খাটান এবং বুদ্ধি দেখে প্রত্যেকটা জায়গার ভ্যালু। তো প্রথমে দুই জায়গার আগে আমাকে এটুকু বুঝতে হবে যে কোন প্যারামিটার গুলোকে আমি যে কোনো কিছু ভ্যালু দেওয়ার একটু টাফ না, যদি তো প্যারামিটার গুলো প্রপারলি আইডেন্টিফাই, যে হিউম্যান ডেভেলপমেন্টের জন্য আমি কোন কোন প্যারামিটার নেব বা কোন কোন প্যারামিটার এখানে দিব, যে এই জায়গাটা হিউম্যান ডেভেলপ আছে, এই জায়গাটা মানুষজন ডেভেলপ আছে, কোন কোন প্যারামিটার দেখে আমি দিব। আমি ধরো তোমাকে রায় দিলাম মুর্শিদাবাদ জেলা একটা ডেভেলপমেন্ট বুঝা, তাহলে তোমাকে বলুন তাহলে কি কি দিবে, দিলে বুঝবে মুর্শিদাবাদ জেলাটা ওরা ডেভেলপ। তাহলে তোমার কোন কোন প্যারামিটার চুজ করে একটু নিজে বলো দেখি। কি কি দেখে বুঝবে মুর্শিদাবাদ জেলাটা ডেভেলপ বা ডেভেলপ না? যেটা স্যার মনে হয় পার ক্যাপিটা ইনকাম এবং স্যার এডুকেশন ইন্ডেক্স কেমন আছে এবং হেলথ সিস্টেমটা দেখে বোঝা যাবে। মানে কোনো আমি এটা ভুল করে বলছি, ঠিক আছে, নর্মাল সেন্স বলছি। তুমি যদি পড়েও থাকো সেটা মাথা থেকে বার করো। নর্মাল সেন্স যে আমাদের মনে হয় যে এইগুলো কি আমি বুঝতে পারবো যে এই জায়গাটা ডেভেলপ। রঞ্জু যেটা বললো হেলথ দেখে আমি বুঝতে পারবো, তুমি যেমন বলে এডুকেশন দেখে বুঝতে পারবো। কিন্তু দেখো আমরা ডেভেলপ নয়, ডেভেলপমেন্টের একদম প্রাইমারি সংজ্ঞা সেটা হচ্ছে যে আমাদের বলি যে স্বাস্থ্যই সমাজ। তাহলে স্বাস্থ্যটা আমাদের একদম ঠিক প্রাইমারি ক্রাইটেরিয়া। কোনো দেশ দেখা যাচ্ছে ভালো গ্রো করছে, ইনকাম সবার ডবল, কিন্তু দেখা যাচ্ছে শুধু রোগে ভুগছে, হ্যাঁ, সব প্যারালাইজ হয়ে যাচ্ছে, কোনো বুদ্ধি টুদ্ধি বাড়ছে না, হ্যান্ডিক্যাপ হয়ে যাচ্ছে। এইরকম দেশ কিন্তু যত ইনকাম ডেভেলপ করতে পারবে না, একটা জায়গায় গিয়ে একটা জায়গায় কিন্তু সাস্টেনেবল হবে না। কারণ আমাদেরকে রোগ মুক্ত সমাজ তৈরি করতে হবে, হেলথ কিন্তু প্রায়োরিটিতে রাখতে হবে। অবশ্যই ডেভেলপ হতে গেলে কিন্তু আমাদের হেলথ প্রাইমারি জায়গা। নেক্সট যেটা তুমি বললে এডুকেশন, অবশ্যই বিকল্প শিক্ষা কখনোই আমরা কিন্তু ডেভেলপ হতে পারি না, শিক্ষাটা কখনো আমরা উন্নত হতেই পারবো না। তো শিক্ষা এই কারণে কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট জায়গা। 3 নম্বর তো দেখবে যে আমরা কতটা ডেভেলপ কতটা ডেভেলপ না, সেটা কিন্তু ডিপেন্ড করে আমাদের স্ট্যান্ডার্ড লিভিং এর উপর, যে আমরা কিভাবে পাচ্ছি। এবং আমাদের সোসাইটি কিন্তু ক্লাস সিস্টেম আছে, বিভিন্ন জন স্ট্যান্ডার্ড অফ লিভিং কিন্তু বিভিন্ন রকম, তাই না? কেউ একদম ধরো খুব গরিব ভাবেও বাঁচছে, আবার কেউ হাই ভাবেও বাঁচছে। তো যে যতটা ডেভেলপ ভাবে বাঁচছে সে কিন্তু কিছু কিছু এনজয় করতে পারছে, কিন্তু কিছু ডেভেলপমেন্টাল সাইডে এনজয় করতে পারছে। তো আমরা যদি প্রথম গরিব হয়ে থাকি তাহলে কিন্তু আলটিমেট ডেভেলপমেন্ট কখনোই করতে পারবো না। কারণ ডেভেলপমেন্ট করার জন্য আমাদের কিন্তু অবশ্যই দরকার। আজকে যদি আমাদের সবাই খুব গরিব হয়ে যায়, হ্যাঁ, সবার ইনকাম 5,000 6,000 টাকা বেশি হবে, তাহলে লোকে হলুনি বা করে নেবে, বাড়ি বা কি করে করবে, দামি দামি জামা কাপড় বা কি করে কিনবে, গাড়ি বা কি করছে, প্রত্যেকটা প্রোডাকশনে লস হয়ে যাবে। রিটেল মানে আমাদের যে রিয়েল এস্টেট সেটা লস হবে, আমাদের মোটর ভেহিকেল সেটা লস হবে। তাহলে আমরা তো ডেভেলপমেন্টের দিকে যেতেই পারবো না। তো আমাদের পার ক্যাপিটা ইনকাম বা ইনকাম, অ্যাটলিস্ট ইনকাম, পার ক্যাপিটা ইনকাম আমরা পরে বুঝবো, অ্যাটলিস্ট ইনকাম ভেরি এসেন্সিয়াল টু মেজর ডেভেলপমেন্ট। তাহলে ডেভেলপমেন্ট মেজার করার জন্য আমরা যে ক্রাইটেরিয়া গুলো দেখি বা যে প্যারামিটার গুলো আমরা ভাবতে পারছি, সেটা এডুকেশন ভাবতে পারি, আমরা ভাবতে পারি হেলথ, এবং আমরা অবশ্যই ভাবতে পারি আমাদের ইনকাম। তো মেহবুবুল হকও কিন্তু সেম এই জিনিসটাই ভেবেছে, যে আমাদেরকে মেহবুবুল হক ভাবার দরকার নেই, আমরা বই পড়ে আমরা আমাদের একটা ধারণা নিয়ে ভাবছি। তুই কিন্তু সে জায়গায় ধারণা এসেছিলেন সে জায়গায় ভেবে ফেলেছিলেন। 3টে প্যারামিটার তিনি ভেবে ফেলেছিলেন, যে এডুকেশন, হেলথ অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং। এই 3টে দিয়ে আমি বুঝবো হিউম্যান ডেভেলপমেন্ট কত কি হয়েছে। তো প্যারামিটার আমরা ভাবতে পেলাম, নেক্সট জায়গাটা চ্যালেঞ্জ আসবে, সেটা কি করে আমি ভ্যালু দেবো। সাপোজ আমরা বললাম যে হেলথ করে মাপতে হবে, কিন্তু হেলথকে আমরা ভ্যালু দেবো কি করে? এখন যখন আমি বলছি ইন্ডেক্স বানাবো, ইন্ডেক্স বানাবো মানে আমাকে কিন্তু ভ্যালু দিচ্ছি। তো ইন্ডেক্স বানানোর দরকার কেন? কারণ পৃথিবীতে আমাদের প্রচুর দেশ আছে, প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের যদি একটা ইন্ডেক্স না পাই, আমি একটু আগে আমাদের ডেভেলপমেন্ট কম্পেয়ার করা যায়, ভারত ডেভেলপ বাংলাদেশের ডেভেলপ, সেটা আমি কম্পেয়ার করে দিতে পারবো। কিন্তু আমাকে যদি কম্পারিজন সব দেশের সাথে সব দেশের বেড়াতে হয়, ইট ইজ রিয়েলি টাফ টাস্ক। ওই কারণে কিন্তু আমরা যেটা ভ্যালু পেয়ে যাই, আমরা কিন্তু খুব সহজেই বুঝে যেতে পারবো কোন দেশ কোন পজিশনে আছে। তো আমরা প্যারামিটার আমরাও আইডেন্টিফাই করলাম, হেলথ আইডেন্টিফাই করলাম, এডুকেশন আইডেন্টিফাই করলাম, স্ট্যান্ডার্ড অফ লিভিং আইডেন্টিফাই করলাম,
বাট আমার কাছে যেটা চ্যালেঞ্জ এখন সেটা হচ্ছে কি ভ্যালুটা দেবো এই মিটার গুলো। তাহলে এই ভ্যালু দেওয়ার জন্য মেহবুব যেটা হবে, প্রথমে সাপোজ হেলথটাকে ভ্যালু দিতাম। মেহবুব বললাম যেটা ভাবলেন, আমরা যদি যে আমাদের হেলথটা বলি, এবার আমরা বললাম যে মুর্শিদাবাদের হেলথ ভালো না খারাপ, এটা তুমি বুঝবে কি করে, বা কি করে তুমি এটা ভ্যালু দেবে, এটা তুমি কি ভাব বলো তো? কি করে বুঝবে মুর্শিদাবাদের হেলথ ভালো না খারাপ? স্যার লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স এবং শিশু মৃত্যুর হার দেখে স্যার বোঝা যেতে পারে। সেটা তো তুমি করে বলছো না, ব্যানে বলছো নর্মাল, নর্মালে আর কি মতে পারে। স্যার আমরা যেমন দেখবো যে প্রতিটা ব্লক এরিয়াতে কতগুলো হসপিটাল রয়েছে বা একদম কি হবে। এটা এটা একটা থটের জানতে পারে, ঠিক আছে? কতটা হসপিটাল রয়েছে, হসপিটালে কিরকম ভিড় রয়েছে, এরপর নাম্বার অফ নার্স, ঠিক আছে? এরকম করে ওরা মাপতে পারে যে আমাদের নাম্বার অফ ডাক্তার কিরকম। কিন্তু ডাক্তার যদি আমরা মাপি, ওরাও কিন্তু আমাদের মানে সমাজের হেলথ ব্যবস্থা কতটা উন্নত হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি। আবার যদি আমরা শুধু হসপিটালের সংখ্যা দিই, তাহলে কিন্তু এক্স্যাক্টলি বুঝতে পারবো না যে এক্স্যাক্ট মানুষজন কতটা সুস্থ অসুস্থ আছে। আমরা এটা একটা ধারণা করতে পারবো হসপিটাল প্রচুর বাড়া হচ্ছে, মানে হয়তো মানুষ অসুস্থ আছে। আবার এরকম হতে পারে যে সরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে। এই কারণে আলটিমেটলি সেদিন যেটা বলল যে আমাদের কিন্তু যেটা ভাবলো যে মানুষ কতদিন বাঁচছে, এটা যদি আমরা এটা জানি, তাহলে আমরা বুঝতে পারবো হেলথটা কিরকম আছে। তো ওই কারণে উনি প্রথমে তো 3 প্যারামিটার সেট করলেন। তিনটে প্যারামিটার সেট করলেন, ঠিক আছে? আমরা এই জায়গাটাই দেখবো, একটা ছবি দিয়েই কিন্তু এটা টোটাল কমপ্লিট হয়, ঠিক আছে? এটা প্রথমত ধরো লঞ্চ করেছিল মেহবুবুল হক 1990 সালে, অ্যান্ড আফটার দ্যাট অমর্ত্য সেনের অনেক অবদান আছে। এবং খুব ইম্পর্টেন্ট যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা মাপা হয়, সেটা পাবলিশ করে কারা? সেটা পাবলিশ করা হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি পাবলিশ। নাও এইখানে হচ্ছে আমাদের সেই জায়গাটা যেটাকে আমাদের ওভারঅল করাটা হবে, যে আমরা ডাইমেনশন কি, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং। হেলথটাকে আমরা মাপবো লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, এটা একটা ইন্ডেক্স। হ্যাঁ, কি করে আমরা দেখবো যে আজকে যদি আমরা জন্মাই তাহলে আমরা কতদিন অব্দি বেঁচে থাকি। সাপোজ ধরো আজকে ভারতবর্ষে কেউ জন্মালে সে মিনিমাম 70 ইয়ার্স, তাহলে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, এটাকে কি বলে? লাইফ এক্সপেক্টেন্সি, এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, মানে আজকে জন্মালে আমি কতদিন বেঁচে থাকতে পারবো, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ। তাহলে আমি দেখলাম ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা 70 ইয়ার্স। তো এইটা দেখে আমি বুঝতে পারি যে ইন্ডিয়ার হেলথ সিস্টেমটা কিরকম আছে। বাট এটাকে আমি ভ্যালু দেবো কি করে? কারণ ইন্ডেক্স মানে এটাকে আমাকে একটা ভ্যালু দিতে হবে। তখন মেহবুব বলে একটা বুদ্ধি বার করলো যে আমি 0 থেকে 1 এর ভিতরে একটা ইন্ডেক্স তৈরি, পৃথিবীতে সমস্ত দেশের লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ মাপবো। সমস্ত দেশের মাঝে ইন্ডিয়া আছে, ইন্ডিয়া 70 ইয়ার্স। আমি দেখবো সব থেকে লোয়েস্ট কি, সাপোজ কঙ্গো, আফ্রিকার একটা দেশ, এ হচ্ছে থেকে লোয়েস্ট, এখানে 40 বছর সবাই মরে যাচ্ছে। আর ধরো খুব একটা উন্নত দেশ, ধরো সুইজারল্যান্ড, সেখানে ধরো সবাই মিনিমাম 90 বছর অব্দি বাঁচে, এটা ধরো 50 বছর। তাহলে কঙ্গোতে সবাই 50 বছরে মরে যায়, আর সুইজারল্যান্ডে সবাই 90 বছর অব্দি বাঁচে। ইন্ডিয়া আছে মাঝখানে 70 বছর অব্দি বাঁচে ইন্ডিয়া। এবার মেহবুব বললো সব থেকে নিচে যে দেশটা আছে তাকে আমি ভ্যালু দিলাম 0, সব থেকে বেশি যে দেশ আছে তাকে আমি ভ্যালু দিলাম 1, আর যত দেশ আছে আমি তাকে 0 আর 1 এর মধ্যে ফিট করা। ইন্ডিয়ার ক্ষেত্রে দেখো কি হলো, ইন্ডিয়া দেখো ঠিক 0 আর 1 এর মাঝখানে আছে, 50 আর 90 এক্স্যাক্টলি মাঝখানে আছে 70। তাহলে ইন্ডিয়া লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ পয়েন্ট 0.5, যেহেতু পুরোপুরি মাঝখানে আছে। যদি একটু এদিকে থাকতো তাহলে 0.67 এরকম করে ফর্মুলা অনুযায়ী পেত। তো এরকম করে উনি একটা ভ্যালু দেওয়া শুরু করলেন, যে সব থেকে যে লোয়েস্ট সে পাবে 0, সব থেকে যে হাইস্ট সে পাবে 1, বাকিগুলো 0 থেকে 1 এর মধ্যে কিছু একটা পাবে। এক্স্যাক্টলি লোয়েস্ট আর হাইস্ট এর থেকে কোন পজিশনে আছে তার উপর ডিপেন্ড। ইন্ডিয়া যদি এক্স্যাক্টলি মাঝে আছে, ইন্ডিয়া পেল হচ্ছে 0.5। তাহলে একটা ইন্ডেক্স তৈরি হলো। এই ইন্ডেক্সটাকেই বলা হচ্ছে কি, ইন্ডেক্সটাকেই বলা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স। এটা আমার কি, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ। ক্লিয়ার এটা? নেক্সট যে ইন্ডেক্স সেটা হচ্ছে আমাদের এডুকেশন বা নলেজ। নলেজটাকে আমরা কি করে মাপতে পারি? ঠিক আছে, আজকে আমরা নলেজ অব্দি পড়বো। লাস্ট ইন্ডেক্সটা আমরা ওভারঅল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কি করে মাপা হয়
সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে আমরা শুধু প্যারামিটার গুলো একটু দেখে নিই, ঠিক আছে? নলেজ। তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এডুকেশন, আমাদের মুর্শিদাবাদের এডুকেশন ভালো কি খারাপ, এটা কি করে বুঝবে? বইয়ের কনসেপ্ট না নর্মাল তোমাদের কনসেপ্টে যেটা মনে হয়, এখানে আমরা এডুকেশনটাকে বলবো যে এডুকেশনটা মানে ভালো না খারাপ না কিরকম জায়গায় আছে? লিটারেসি রেট কেমন রয়েছে মানুষের মধ্যে, এবং মানুষ মানে ছোট বাচ্চারা কত বছর বয়স থেকে স্কুলে যাচ্ছে, এবং কতদূর পর্যন্ত তারা স্যার পড়াশোনা করছে। আচ্ছা, একদম এটা ভালো কথা, লিটারেসি রেট কত রয়েছে? লিটারেসি রেট যত বেশি হবে আমাদের এডুকেশন ভালো না। লিটারেসি মানে সই করতে পারলে, যেটা করতে পারলেই কিন্তু লিটারেট, তাই বলে এক্স্যাক্টলি আমাদের হ্যাঁ স্যার। কতটা বেটার ভাবে চলছে এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো না, সেটা লিটারেসি রেট। এই কারণে মেহবুব উল্লাহ এটা ভাবলো যে আমি কি নেবো, মেহবুব নিল হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে দুটো জিনিস দেখছে। একটা হচ্ছে একটা বাচ্চা আজকে যদি স্কুলে ভর্তি হয় তাহলে সে বাচ্চাটা মিনিমাম কত বছর অব্দি স্কুল পড়বে, ঠিক আছে? মিনিমাম কত বছর অব্দি স্কুল পড়বে, এটাকে দুটো প্যারামিটারে ভাগ করে। একটা প্যারামিটারকে বলা হলো এক্সপেক্টেড ইয়ার অফ স্কুল, এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং। আরেকটাকে বলা হচ্ছে মিন ইয়ার অফ স্কুলিং, মিন ইয়ার অফ। এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং মানে কি, একটা বাচ্চা আজকে স্কুলে ভর্তি হলো, তাহলে দেখা যাবে যে সে মিনিমাম কত বছর স্কুলে পড়ার জন্য এক্সপেক্ট করছে। সাপোজ ধরো আমাদের স্কুল মানে 1 to 12 কথা হচ্ছে, এখন তো আরো অনেক ক্লাস হয়েছে, স্কুল ধরছি 1 to 12, তার মানে একটা বাচ্চা স্কুলে ভর্তি হলে মিনিমাম তার 12 বছর পড়া উচিত। দেখা যাচ্ছে নতুন যে বাচ্চাগুলো ভর্তি হচ্ছে শহর অঞ্চলে হয়তো বলছে 11 বছর 12 বছর বেরিয়ে যাচ্ছে, গ্রাম অঞ্চলে হয়তো 8-10 বছর বেরোচ্ছে, একদম প্রত্যন্ত গ্রাম চলে গেলে শ্রমিক শ্রমিক যেখানে আছে তারা হয়তো বলছে 5-6 বছর করে পড়ার এক্সপেকটেশন আছে, 6 পড়ার পর আর পড়তে পারবো না, 7 পড়ার পর পড়তে পারবো। তাহলে এই যে এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং এটা একটা গড় করা হলো। দেখা যাচ্ছে ইন্ডিয়াতে হয়তো সবাই যারা স্কুলে ভর্তি হচ্ছে যে বাচ্চা সবাই বলছে লিস্ট আমরা গড়ে 8 বছর অব্দি পড়বো, এটা এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং। মিন ইয়ার অফ স্কুলিং মানে কি, যারা আর বাচ্চা নেই, যারা অ্যাডাল্ট হয়ে গেছে আমাদের মতো আছে, যারা বা দাদুদের বয়সী বাবাদের বয়সী যারা আছে, যারা অলরেডি স্কুল থেকে বেরিয়ে গেছে, দেখা হবে তারা যখন স্কুলে পড়েছিল তারা কত বছর করে গড়ে পড়েছে, তাহলে সেই ভ্যালুটা অনেক ছোট হবে। দাদুদের আমলে দেখবে 2 পাস 3 পাস মানেই বিশাল হাই হাই ফাই ব্যাপার। 4 পাস মানে তাকে তো পাশের গ্রাম থেকে লোকে দেখতে চলে আসতো, আরে বাপরে 4 পাস করেছে, ঠিক আছে? তাহলে তখন মিন ইয়ার অফ স্কুলিং অনেক কম ছিল। সাপোজ ধরো তখন মিন ইয়ার স্কুলিং ছিল 4। এখানেও কিন্তু ইন্ডেক্স তৈরি করা হবে, পুরো তৈরি করা হবে সেম একই কনসেপ্ট। এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং রাখা হবে কোন দেশ সব থেকে লোয়েস্ট করে আছে। ধরো আফ্রিকান কান্ট্রিজ গুলোতে দেখা যাচ্ছে বাচ্চারা বলে ম্যাক্সিমাম 4 বছর অব্দি পড়াশোনা, আর সুইজারল্যান্ড বা ফিনল্যান্ডে দেখা যাচ্ছে যে সবাই 12 বছর অব্দি পড়াশোনা। তাহলে দেখবো ইন্ডিয়া কোন পজিশনে আছে, ইন্ডিয়া যদি এক্স্যাক্টলি মাঝে তাহলে 0.5 পাবে, ইন্ডিয়াতে তো 9 বছর, তাহলে একটু এই সাইডে আছে, তাহলে ইন্ডিয়া পেলে হয়তো 0.6। তাহলে এখানে একটা ইন্ডেক্স বেরোলো। সেম নিয়ে মিন ইয়ার অফ স্কুলিং যেটা ছিল, ইন্ডিয়াতে অ্যাডাল্ট হয়ে গেছে তারা যখন স্কুলে পড়েছিল 4 বছর করে সবাই পড়েছিল, দেখা যাচ্ছে আফ্রিকান কান্ট্রিজে সব 2 বছর করে পড়ছে, আর নিউল্যান্ড বা হল্যান্ডে সবাই দেখা যাচ্ছে 8 বছর করে দিচ্ছে বয়স্ক মানুষ। তাহলে দেখবি ইন্ডিয়া কোন পজিশনে আছে, ধরো 5 বছর করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে ইন্ডিয়া দেখছি যে মোটামুটি 2 আর 5 তার মাঝখানে আছে, পুরোপুরি মাঝে কিন্তু 5 দিকে আছে, তাহলে ধরো ভ্যালু হলো কত, 0.65। তাহলে এখান থেকে গড় করে আবার একটা ভ্যালু বেরোলো হয়তো 0.6। এই যে ভ্যালুটা হলো এটাই হচ্ছে কিন্তু আমাদের এডুকেশন ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের কি এডুকেশন ইন্ডেক্স। তাহলে এডুকেশন ইন্ডেক্সটা আমরা কি কি প্যারামিটারের উপর ভার করলাম, একটা হচ্ছে এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং এর উপর, আর একটা হচ্ছে মিন ইয়ার অফ স্কুলিং এর উপর। সেখান থেকে আমরা কি পেলাম, এডুকেশন ইন্ডেক্স। কি করে পেলাম এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং এর ভ্যালু, ওয়ার্ল্ড এর মধ্যে সব থেকে লোয়েস্ট কে দিলাম 0, কে দিলাম 1, দেখলাম ইন্ডিয়া কোন পজিশনে আছে। মিন ইয়ার অফ স্কুলিং এর ভ্যালু সব থেকে লোয়েস্ট কে দিলাম 0, হাইস্ট কে দিলাম 1, দেখলাম ইন্ডিয়া কোন পজিশনে দিয়ে যোগ বিয়োগ করে গড় করে আমরা এডুকেশন ইন্ডেক্স পেয়ে গেলাম। সিমিলারলি আমাদের লাস্ট প্যারামিটার হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং, যেটা আমরা মাপবো হচ্ছে পার ক্যাপিটা ইনকাম দিয়ে, যেখানে আমরা দিয়ে নাই পার ক্যাপিটা, গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা। ঠিক আছে, ধরো ইন্ডিয়ার ক্ষেত্রে সাপোজ ধরো পার ক্যাপিটা দেখা হলো 1700, সেটা দেখা যাচ্ছে আফ্রিকান কান্ট্রিজের ক্ষেত্রে হয়তো 1000 টাকা। হ্যাঁ, আর খুব বড় লোকদের সেখানে আছে 2500 টাকা। তাহলে দেখবো ইন্ডিয়া কোন জায়গায় আছে, ইন্ডিয়া যদি দেখি মাঝামাঝি আছে,
ইন্ডিয়া ধরো এখানে পেলো 0.6, এখানে দেবে 0 আর এখানে দেবে 1, দিয়ে দেখবি এটা কোন পজিশনে আছে, যে পজিশনে আছে সেখান থেকে ক্যালকুলেট করে ইন্ডিয়ার একটা 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু দিবে, 0.6 দিয়ে দিবে। তাহলে আমি এখানে একটা ইন্ডেক্স পেয়ে গেলাম, তাহলে আমি তিনখানা ইন্ডেক্স পেয়ে গেলাম। পরে এই তিনখানা ইন্ডেক্সের কিউব রুট করে গুণ করে আলটিমেট আমরা এইচডিআইটা পাবো। তাহলে এইচডিআই এর ভ্যালু কিন্তু কখনো 0 এর নিচে হবে না আর 1 এর উপরে হবে না। এইচডিআই এর ভ্যালু কিন্তু সবসময় থাকছে 0 থেকে 1 এর মাঝখানে, 1 এর থেকে কম হবে আর 0 থেকে বেশি হবে, কখনোই 0 এর নিচে হতে পারে না, আবার কখনোই 1 এর উপর হতে পারে না। এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে যে এইচডিআই এর ভ্যালু সবসময় কত হবে, 0 থেকে 1 এর মধ্যে হবে। প্রত্যেকটা প্যারামিটারকেই তো আমরা 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু দিয়েছি। তাহলে এই গেল হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মাপার তিনটি ইম্পর্টেন্ট প্যারামিটার কি করে মাপবো। এটা বেসিক জায়গাটা কমপ্লিট করব। পরের দিন এই জায়গার এই ইন্ডেক্সের জায়গাটা আরেকটু আমরা কভার করব, বাট আমরা এই তিনটে জায়গা আজকে কমপ্লিট করে নিলাম। এটা আরেকটু হালকা ছুঁয়ে আমরা পরের দিন এই চ্যাপ্টারটা শেষ করি আর নতুন চ্যাপ্টারে। এই তিনটে প্যারামিটার এবং কি করে ইন্ডেক্সটা মাপা হচ্ছে এইটুকু থেকে কারণ অসুবিধা বেশি বা কোনো ডাউট হলে জানিয়ে, ডাউট ক্লিয়ার হলে ডাউট না, কোনো জায়গা থেকে যদি ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো। তিনটে আমরা প্যারামিটার বললাম, ঠিক আছে, তিনটে প্যারামিটার আমরা দেখলাম, হিউম্যান লাইফ এক্সপেক্টেন্সি আর নলেজের ক্ষেত্রে এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং আর মিন ইয়ার অফ, আর স্ট্যান্ডার্ড লিভিং এর ক্ষেত্রে জিএনআই পার ক্যাপিটা। প্রত্যেকটাতে আমরা একটা একটা করে ইন্ডেক্স বার করলাম। ইন্ডেক্স গুলো আমরা কি করে বার করবো? ইন্ডেক্স গুলো আমরা বার করবো, সব থেকে লিস্ট কান্ট্রি পাবে 0, সব থেকে হাইস্ট কান্ট্রি পাবে 1, ইন্ডিয়া কোন পজিশনে আছে তার একটা ফর্মুলা হবে, প্রত্যেকটাই 0 থেকে 1 এর মধ্যে ইন্ডিয়ার একটা ইন্ডেক্স দেওয়া হয়। তাহলে যদি ঠিক থাকে তাহলে এইচডি এর এই হলো। পরের দিন আমরা এদের ক্ষেত্রে এই যে ভ্যালু অফ এইচডি এর যে মিডিয়ামে কারা থাকে, লো এইচডিআই কারা, হাই এইচডিআই কারা, এই জায়গাগুলো আমরা আলোচনা করব এবং তারপর নেক্সট ক্লাসে। তাহলে কোনো জিজ্ঞাসা ওভারঅল কিছু পড়ায় ম্যাক্সিমাম ওভারঅল জিজ্ঞাসা করতে পারো, ওভারঅল বিসিএস রিলেটেড জন্য জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, আমি আর একটা জিনিস ভেবেছি, আমাদের মিসলেনিয়াস এক্সাম ইজ অ্যাপ্রোচিং, তো মিসলেনিয়াস এক্সাম কিন্তু স্ট্যাটিক যে খুবই ক্রুশিয়াল একটা, স্ট্যাটিক জিকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। মিসলেনিয়াস আর দিচ্ছ কোর্স স্ট্র্যাটেজিকে এন্ড সায়েন্স, স্পেশালি বায়ো, ফিজিক্স, কেমিস্ট্রি, এই তিনটে পার্ট, ইভেন এনভায়রনমেন্টের কিছু পার্ট, তার যে পার্টটা স্ট্রং সেটা একটু বের করে নাও, যে পার্টে দুর্বল যতটা বা তুলতে পারার চেষ্টা করো। সায়েন্স, ম্যাথ এন্ড স্ট্র্যাটেজি, এই তিনটে কিন্তু হচ্ছে মিসলেনিয়াসের সাফল্যের চাবিকাঠি। এই তিনটে জায়গা তোমাকে ভালো করে করতে হবে। তুমি যদি পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি এসব নাও পাও, ফর মিসলেনিয়াস ইটস নট বিগ প্রবলেম। কিন্তু তুমি যদি স্ট্র্যাটেজিকে না পড়ো, তুমি যদি ম্যাথ না পড়ো, তুমি যদি সায়েন্স না পড়ো, চলবে বিগ প্রবলেম। তোমাকে কিন্তু তিনটে জায়গা ভালো করে পড়তে হবে। তো স্ট্র্যাটেজিকে আমি যেটা বলছি তোমাদের অনলাইনে যেটা এখন করাবো, সেটা তুমি টপিক দিয়ে দেবো অনার্স। নেক্সট আজকে ধর বুধবার, আমরা নেক্সট মঙ্গল বুধবার পর সোমবার প্রত্যেক সোমবার আমি যে টপিক দেবো তার উপর একটা এক্সাম আমি তোমাকে গ্রুপে সেন্ড করে দেবো, তোমরা কোশ্চেনের অ্যান্সার করে আপনি গ্রুপে দিয়ে। তো নেক্সট মানডে আমার কিন্তু একবারে এক্সাম হবে, কি এক্সাম হবে সেই টপিকটা আমি তোমাদের গ্রুপে জানিয়ে দেবো। তো স্ট্র্যাটেজিক উইথিন আসলে 2-3 মান্থ আছে আমাদের মিসলেনিয়াস আসছে, উইথিন দ্য টাইম পিরিয়ড আমরা স্ট্র্যাটেজিকের যতগুলো আছে এভরি মানডে একটা করে এক্সাম নিতে, মানে আমরা ধরো 7টা মানে পাবো, আমরা কিন্তু 7টা পার্ট কমপ্লিট করবো। তো দিস ইজ মাই প্ল্যান, যেটা আমাদের সাথে শেয়ার করলাম, টপিকগুলো আমি শেয়ার করবো এবং নেক্সট উইক থেকে গেলে একটা এক্সাম থাকে ইন মানডে। ওকে, সো এটা পার্ট অ্যান্ড ইকোনমি যখন ক্লাস চলছে সেরকম চলবে এবং খুব তাড়াতাড়ি আমাদের প্ল্যান আছে ফ্রম জুলাই অনওয়ার্ডস এটাকে ফুল ব্যাচ করা যায়। ওকে, অন্যান্য সাবজেক্টগুলো আমরা এখানে ইনক্লুড করব, পলিটিক্স, জিওগ্রাফি, কিছু রেকর্ড ক্লাস থাকবে, কিছু লাইভ ক্লাস থাকবে, দ্যাট ইট উইল ওয়ার্ক। তো একটু আপডেট দেওয়ার, তোমাদের বন্ধু বান্ধব যদি কেউ ফিডব্যাক করতে চাই তাদেরও জানিয়ে আপনারা একটু স্টুডেন্ট বললে তাহলে ফুল ব্যাচ শুরু করবো। ওকে, যদি কোনো ডাউট না থাকে তাহলে আমরা এখানে এন্ড করছি। স্টিল যদি কোনো ডাউট থাকে গ্রুপ অলওয়েজ ওপেন, তোমরা কিন্তু সেখানে মেসেজ করে যাবে যে কারি ডাউট আছে, আর রেকর্ড ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি এবং টপিকগুলো তোমরা প্র্যাকটিস করো।
আমি এটা মক তোমাকে ন্যাশনাল ইনকামের উপর একটা mock আমি তোমাকে নেব। হ্যাঁ, এটা খুব তাড়াতাড়ি নেব, আমি আমাদের এই গ্রুপে জানি। তোমরা একটু পড়াও নেক্সট 4 দিন, মানডে বা নেক্সট সানডে আমি একটা জাস্ট ন্যাশনাল ইনকামের উপর এক্সাম নিয়ে নেব। যেহেতু ন্যাশনাল ইনকাম চ্যাপ্টার আমাদের কমপ্লিট। ওকে, ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লাস করছি। কারো কোনো ডাউট না থাকে, থ্যাংক ইউ সবাই।